অনলাইনে শুনতে পাচ্ছ? রেসপন্স করো, বলার আওয়াজ নিয়ে আসছে। কত দূর হয়েছিল? ভূসংখ্যা এই ওগুলো হয়ে গেছে। হ্যাঁ ও সব কবে হয়ে গেছে। বর্ষা তো শুরুতেই করে দিয়েছি মনে হয়। বিক্রিয়া মানে কি হচ্ছে? ও আচ্ছা, রাসায়নিক গণনা। ওই কোনটা কত ওজন আছে আর বের করা। আমি কোশ্চেন সেট দিয়েছিলাম, তাই তো? আচ্ছা, অনলাইনে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিবেক পাত্র, ভিডিও অফ করে দাও বাবা। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা চাপ নেই, তুমি দেখতে পাচ্ছ তো, তাহলেই হবে। আচ্ছা। কোয়ালিটির কতটা বাকি ছিল না লাস্টে? 32 হয়েছিল না, 35 অব্দি শেষ করতে হবে তো। মৌলিক অধিকার আমি যদি 35 অব্দি না শেষ করি, মৌলিক অধিকার 35 অব্দি আছে, 35 অব্দি তো আমাকে শেষ করতেই হবে। তারপরে বাদ বাকি যেটা বলে আমি যদি তোমাদের পিডিএফ দিই, তোমার পিডিএফ পেয়ে গেছে তো? ঠিক আছে। 32 অব্দি হয়েছিল, তাই তো? আচ্ছা, 33, 34 আর 35, 33 আর 34 আর 35 ওই তিনটে পিডিএফ এ আছে। এবারে তোমরা যদি চাও তো আমি এখন বলবো, আর নয়তো আমি কেমিস্ট্রি শুরু করবো। ঠিক আছে। দেখো 32 অব্দি আমি তোমাকে বলেছিলাম, চারজন একই। হ্যাঁ আচ্ছা, আমার ভাগ্য খারাপ, আমার সামনে একটা ফ্রেন্ড দোকান মরে যাবো। আচ্ছা দেখো, 32 অব্দি কি হয়েছিল? 32 নম্বর আর্টিকেল কি আছে? কি আছে? হবে দাঁড়াও, আমি তিনটে শেষ করতে দিই। হ্যাঁ, আমার সেটা আছে, মানে মৌলিক অধিকার যদি কারোর হনন হয়, সে ওই আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে দরজাটা টক করাতে পারে। এবারে কথা হচ্ছে যে এই তোমরা আমি আগের ক্লাসে বলেছিলাম, মৌলিক অধিকার যদি হনন করা হয় কত? 14 থেকে 31। এটা দিয়ে যেতে পারবে, এটা দিয়ে যেতে পারবে, ওই নিয়ে চলে যাবে, নিয়ে যা কার আছে। আচ্ছা, মৌলিক অধিকারের 5টা দিক, মানে মৌলিক অধিকার যদি কারোর হনন করা হয় তাহলে সে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে। ঠিক আছে, 32 নম্বর আর্টিকেল এটা বলছে। কোন মৌলিক অধিকারগুলো? 14 থেকে 30 অব্দি, বুঝতে পারলে? 31 নম্বর, আমি 31 বলতাম। দেখো তোমাদের তো মৌলিক অধিকার থেকে 12 থেকে 35, এটা পুরোটা মৌলিক অধিকার। 32 নম্বরে বলছে যে এই 14 থেকে 12 আর 13 বাদ দিয়ে, কোন মনে করো 12 আর 13 বাদ দিয়ে 14 থেকে যদি 30 অব্দি মৌলিক অধিকার হনন হয়, তাহলে 32 নম্বর আর্টিকেল প্রয়োগ করে সুপ্রিম কোর্টের দরজা টক করাতে পারে সাধারণ নাগরিক। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? তুমি বলবে এর পরে কি কেন, মানে এর পরেও যে 33, 34 আর 35 এই যে তিনটে আর্টিকেল আছে, এগুলো তো মৌলিক অধিকারের আন্ডারে পড়ে। কিন্তু যদি এগুলো বাতিল করা হয় তাহলে কি 32 নম্বর আর্টিকেল প্রয়োগ করে, ধরো যেমন আমি লাস্টে বলছি, তার আগে তোরা একটা জিনিস বুঝানো। যেমন আর্টিকেল 33 বলছে যে, দেখি
ओहो तुम तो लग करिনি उर्दू लिखছে उर्दू মিরর ইমেজ লেভেল আছে লক করিনি তুমি হ্যাঁ হ্যাঁ দেখো 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 আর ওরা উর্দু দেখতে পাচ্ছে আরে অনলাইনে কিছু বলনি কেন ক্লাস শুনতে বা কিছু বলতে আচ্ছা অনলাইনে দেখতে পাচ্ছ নাকি উল্টো দেখছো স্যার একটু ডান সাইডে সরালে ভালো হয়, হ্যাঁ একটু ডান সাইডে সরালে একটু ভালো হয়। ডান সাইডে সরালে আরে উল্টো দেখতে পাচ্ছ না তোমার মনে হচ্ছে যেন মিরর ইমেজ টাইপের আসছে উল্টো হচ্ছে না তোমাদের কি সোজা দেখা যাচ্ছে সোজা দেখা যাচ্ছে, সোজা দেখা সোজাই যাচ্ছে। দেখা যাচ্ছে, সোজাই দেখা যাচ্ছে। ওহো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এমনি বোর্ডটা একটু উপরে উঠলে নিচটুকু দেখা যাবে। ভাই রেকর্ডিংও কি উল্টো হয়ে যাবে হবে না তো দেখো উল্টো এটা তো মুশকিল হয়ে যাবে সেটাই দেখাচ্ছে অ্যাকচুয়ালি সেখানে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে নাকি স্ক্রিন রেকর্ডিং হলে তো উল্টোই দেখা যাবে উল্টো পরবর্তী কালে হবে না তো দেখো রেকর্ডিং দেখো স্ক্রিন রেকর্ডিং হচ্ছে কিন্তু যেন না হয় ঠিক আছে আচ্ছা রেস্ট্রিকশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইন আর্ম ফোর্সেস যত সশস্ত্র বাহিনী আছে না যত সশস্ত্র বাহিনী আছে তাদের মৌলিক অধিকারের উপর নিষেধাজ্ঞা সশস্ত্র বাহিনী যেমন আচ্ছা এটা লিখে নিয়েছি আর্ম ফোর্স মানে সশস্ত্র বাহিনী মানে অনেক রকম আছে আমাদের সেনা আছে মানে মিলিটারি আছে আচ্ছা প্যারামিলিটারি আছে আচ্ছা আইবি ইন্টেলিজেন্স ব্যুরো যেগুলো আছে ওগুলো আছে র আছে এদের সমস্ত পুলিশেরও আছে পুলিশ ফোর্স আছে এদের সমস্ত কাল তুমি পুলিশ চাকরি পেলে তুমি বলবে তোমাকে ধরো তোমার কাছে কিছু গুপ্ত সূচনা আছে যে এখানটায় আচ্ছা কিছু তোমার কাছে কিছু গুপ্ত কিন্তু পুলিশ যখন কাজ করে তোমার কাছে কিছু কিছু গুপ্ত খবর থাকবে যেটা সাধারণ মানুষের কাছে থাকবে না তুমি কালকে এটা লোককে গিয়ে বলে দিবি কাউকে একজন বলতে আজকে ধরো তোমার কাছে একটা আছে যে কালকের এখানে একটা বড় মিটিং আছে তাকে সেখানে এখানে এই বিষয় নিয়ে ডিসকাস করা হবে এই খবরটা তোমার কাছে আছে তুমি কালকে চলে গেলে কারোর কাছে একটা গিয়ে বলে দিলে যে কালকে মিটিং এগুলো হবে বলছি কাউকে বলবি না এবার তোমাকে যখন বলা হলো যে আপনি এই জিনিসটা কেন ডিসক্লোজ করেছেন লোকের কাছে তখন তুমি বললে যে আমার 19 নম্বর আর্টিকেল তো আমাকে বলে বাক স্বাধীনতা আমি যেখানে ইচ্ছে বলতে পারবো 33 নম্বর আর্টিকেল তোমাকে আটকে দিচ্ছে এই আর্ম ফোর্সে যত আছে না আর্ম ফোর্সে আছে তাদের মৌলিক অধিকার রেস্ট্রিক্ট করা হবে এমনকি আনআর্মড যারা মানে সশস্ত্র মানে যেমন ধরো আমাদের আর্মিতে দেখবে অনেক পোস্ট আছে আর্মিতে তুমি মানে আর্ম ছাড়া যারা অস্ত্র নিয়ে কাজ করে তারা ছাড়াও দেখবে চৌকিদার থাকে অনেক পোস্ট আছে না চৌকিদার আছে টেলার আছে পেন্টার আছে হ্যাঁ মুচি আছে তো আছে না অনেক আছে ওই পোস্টগুলোরও মানে ইয়ে করা হয় ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করে দেওয়া হয় মানে ছিনে নেওয়া হয় ওদের কাছ থেকে ওদের কোনো ফান্ডামেন্টাল রাইট থাকে না কালকে তুমি ধরো র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এই যে আছে না র আছে র আমাদের মানে গুপ্ত বিভাগ কালকে ওদের রর কাছে প্রচুর খবর থাকে অন্যান্য দেশে পাকিস্তানের প্রচন্ড মানে গুপ্ত খবর আছে কালকে হুট করে কি র টেলিকাস্ট করে দেবে খবরের চ্যানেলে যে এই গুপ্ত জিনিস আছে সব দেখে দেবে দেখতে থাকতে পারবে না কেন এদের ফান্ডামেন্টাল রাইট নেই এদের ফান্ডামেন্টাল রাইট আগে থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে আর্টিকেল 33 দ্বারা বুঝতে পারলে এইবারে আমি বলি তোমার তো আর্টিকেল এটা কি তোমার মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছে তুমি তো এখন রর একটা কোনো মেম্বার উঠে বলে যে আমার মৌলিক অধিকার এই আর্টিকেল ছিনিয়ে নিয়েছে আমি 32 নম্বর আর্টিকেল প্রয়োগ করে সুপ্রিম কোর্টে যাবো কেন আমার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হলো কি বলেছি আমি আগের ক্লাসে আগে বলেছিলাম যে 32 নম্বর আর্টিকেল শুধু ওর আগের মৌলিক অধিকারগুলোকে বাঁচায় ওর পরের গুলো কেন ওর পরের যে তিনটে মৌলিক অধিকার আছে না ওই তিনটে মৌলিক অধিকার মানা হয়ে গেলে কিছু করার নেই বুঝতে পারলো আর্টিকেল তো 222 এর মধ্যে যদি কিছু করা যাবে ওটা ফান্ডামেন্টাল রাইট নয় ওটা হাইকোর্টের জুরিসডিকশন হবে 226 যেটা ওটা মৌলিক অধিকার নয় বুঝতে পারলে মৌলিক অধিকার একটা বেসিক স্ট্রাকচার আছে আমি আগের ক্লাসে মানে পরে পড়াচ্ছি তা ওটা মৌলিক অধিকার নয় দেখো হলো মানে আর্টিকেল 33 এটা বলছে
এটা তোমাদের পিডিএফ এ লেখা আছে। চৌত্রিশেও একই রকম রেস্ট্রিকশনই আছে, একরকমের। Restriction of fundamental right during martial law. Martial law কি? ও হ্যালো, বাদ দিয়ে দাও। ভোর এখন খোঁজা তো ফোনের খোঁজা সময় কি কানে গেল নাকি? যাক কারণ যা কোনো অসুবিধা নেই, ফ্যান দেন না বন্ধ। আচ্ছা দেখো, রেস্ট্রিকশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং মার্শাল ল, মানে যখন কোনো এরিয়া মার্শাল ল চলবে, মার্শাল ল কোথায় আসি? মার্শাল ল কিছু না, মার্শাল ল এরকম মিলিটারি রুল। মার্শাল লকে মানে যদি আমি পরিষ্কার করে বলি, মিলিটারি রুল। একটু তাড়াতাড়ি বলছি, যেমন ধরো মিলিটারি রুল কি বলছে? মিলিটারি রুল জিনিসটা কি? তোমরা কয়েকদিন আগে দেখেছো মায়ানমারে ওদের সরকারকে সরিয়ে মিলিটারি ওখানে দখল করে নিয়েছে। পাকিস্তানের, এই যে আমাদের ধারে যেটা পাকিস্তানের মানে বলতে গভর্নমেন্ট সরকার, অ্যাকচুয়ালি পাকিস্তানের সরকার চালায় না, পাকিস্তানের সরকার ওদের আর্মির কথায় উঠে আর বসে। মিলিটারি রুল মানে গভর্নমেন্ট রানিং বাই মিলিটারি, মানে আমাদের কি ডেমোক্রেসি? আমাদের ভারতে মানে কি চলছে? ডেমোক্রেসি চলছে না, একটা আমাদের একটা শাসন ব্যবস্থা আছে, ডেমোক্রেটিক মানে গণতন্ত্র আছে। যেমন ধরো আমরা ভোট দিই, জেতাচ্ছি, পাকিস্তানে আছে, ওগুলো সবই আছে পাকিস্তানে, কিন্তু পেছন থেকে ওদের মিলিটারি কাজ করে। মিলিটারি যদি চায় তখনই ওদের প্রধানমন্ত্রীকে মানে কি বলা যায়, এরকম মেরে সরিয়ে দিতে পারে, আরো পরিষ্কার ভালো কথা বলে জুতো মেরে সরিয়ে দিতে পারে। বুঝলেন? তো মিলিটারি রুল মানে মিলিটারি দ্বারা রুল আর কি, শাসন ব্যবস্থা মিলিটারিদের দ্বারা হবে, ঠিক আছে? এরকম করা হয়, এরকম মানে আমাদের নিয়ম কানুন আছে। মার্শাল এই মিলিটারি রুল যখন ধরো কোনো একটা এরিয়া, ধরো দেখা গেল আজকে পশ্চিমবঙ্গে না, একটা এরিয়া অনেকটা বড় এরিয়া হয়ে যায়, ছোট ছোট এরিয়া, খুব বড় এরিয়ায় করে না, মানে পুরো রাজ্যে হয়তো লাগায় না, কোথাও কোনো একটা জেলা, একটা কিছু একটা জায়গার মধ্যে, একটা অঞ্চলের মধ্যে বলে দিল যে ধরো মনে করো বারাসাতে মনে করো মার্শাল ল ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো যে এই এরিয়ায় মার্শাল ল চালু থাকবে, ঠিক আছে? মার্শাল ল মানে এই এরিয়া, কেন মার্শাল ল কখন লাগাবে? যদি ওই এরিয়ায় কোনো দাঙ্গা হয়ে যায়, কোনো রেবেলিয়ন হয়ে যায়, রেবেলিয়ন মানে বিদ্রোহ হয়ে যায়, কোনো রায়ট হয়ে যায়, রায়ট মানে দাঙ্গা আর কি একরকম, বা কোনো রকম হিংসাত্মক খুব খুনোখুনি হচ্ছে এখানে, যে যাকে পাচ্ছে মেরে দিচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টি ধরো এখানে খুনাখুনি আরম্ভ করে দিয়েছে, মার্শাল ল লাগিয়ে দিল, প্রেসিডেন্ট ওখানে মার্শাল ল লাগিয়ে দিল। মার্শাল ল লাগিয়ে দেওয়া মানে এই মানে এই অঞ্চলে পুরো শাসন ব্যবস্থা চলে যাবে মিলিটারি হাতে। মিলিটারিকে বলা হবে যে তোমরা যা কিছু করো এই এরিয়ার পাবলিক অর্ডার যেন ঠিকঠাক থাকে, যা করো যা, তখন তোমার ফান্ডামেন্টাল, তখন তোমার মিলিটারি ধরো তুমি তোমার বাড়ি থেকে বের করে তোমার গুলি করে ওখানে রাস্তায় মেরে দিবে, তুমি তখন গিয়ে তোমার মানে বাড়ির লোকেরা গিয়ে বলবে যে আমার মৌলিক অধিকার ছিল, আমাকে গুলি করে মেরে দেওয়া, আমার ছেলেকে বা তাকেও গুলি করে মেরে দেওয়া হয়েছে, কেন হলো? কিছু করার নেই, মার্শাল ল চলছে। মার্শাল ল চলাকালীন ফান্ডামেন্টাল রাইট থাকে না কারো, সেখানে যদি কাউকে গুলি করে মেরে দেওয়া হয় পর্যন্ত তাহলে কিছু যায় আসে না। বুঝতে পেরেছো? মার্শাল ল খুব খতরনাক, মানে একরকমের মানে পাগলামো টাইপের বলা হয় আর কি, মানে অ্যাবনর্মাল পাওয়ার আর কি একরকম। বুঝতে পেরেছো? ফান্ডামেন্টাল রাইটকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় কখন? যখন মার্শাল ল চলে, ডিউরিং মার্শাল ল যখন চলাকালীন, তখন মৌলিক অধিকারকে এ করে দেওয়া হয়, বন্ধ করে, মানে মৌলিক অধিকার থাকে না, কোনো মৌলিক অধিকার থাকবে না। বুঝতে পেরেছো? মার্শাল ল লাগানোর কিছু শর্ত আছে যেগুলো আমাদের পিডিএফে আছে। যেমন যদি যুদ্ধ হয়ে যায়, ধরো আজকে লাদাখ আর পাকিস্তানের ওই এরিয়াটাই যুদ্ধ হচ্ছে, ঠিক আছে? এই যে উপরটা এটা তো, এটা তো আকসাই চীন, উপরে জম্মু কাশ্মীর ভারত। আচ্ছা তাহলে ওই এটা তুমি এবিসি দিয়েটা থিওরিটিক্যালি দেখো। আচ্ছা দেখো এই যে এরিয়াটা, এটা তো আকসাই চীন, এইখানটায় ধরো এই এরিয়া, এখানে একটা ঘাঁটি আছে, সাসকাম ঘাঁটি বলে, নাম শুনেছো তোমরা? তো ইয়ে হয় ওখানে তোমার যুদ্ধটা হয়, যেখানে একটা হাইস্ট পয়েন্ট আছে, আর এই সাইডে এসে আছে। যাই হোক, এইখানে এটা না, এটা চায়না আর পাকিস্তানের রকমের মিলিত আড্ডা, ঠিক আছে? ধরো এইখানে দেখা যাচ্ছে যে কালকে বলা হচ্ছে এখানে মার্শাল ল লাগানো আছে, ঠিক আছে? ভারত সরকার এখানে মার্শাল ল লাগিয়ে রেখেছে। তুমি কালকে হাঁটতে হাঁটতে চলে গেলে, এটা যদি ভারতে পড়ে, তুমি কালকে হাঁটতে হাঁটতে এখানে চলে গেলে, 19 নম্বর আর্টিকেলে আছে না, 19 নম্বর আর্টিকেলের কত নম্বর আর্টিকেল ডি, ওখানে বলো না ফ্রিডম অফ মুভমেন্ট, যেখানে হচ্ছে ঘোরার স্বাধীনতা, ভারতের টেরিটরির মধ্যে যেখানে হচ্ছে ঘোরার স্বাধীনতা, তুমি ওখানে চলে গেলে, না তুমি বলবে আমি এখানে ঘুরবো কিছু, হ্যাঁ 5 মিনিট আমি ঘুরছি, কেন 5 মিনিট ঘুরছি কি হবে? বলে আমার ইয়ে আছে, কি বলা যায়, রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে, আমি ঘুরবো এখানে, কিন্তু ঘোরা যাবে না, কেন? এখানে মার্শাল ল লেগে আছে। ওখানে যদি তোমার গুলি হয়ে তুমি মরেও যাও, কিছু যায় আসে না। যেমন কাশ্মীরে প্রায় সময় মার্শাল ল চলে থাকে,
এখন চলে না, এখন তো 300 শতক উঠে যাওয়ার পর থেকে আর চালু নেই। তো এরকম কাণ্ডটা হতে পারে। এটা কিসে? আর্টিকেল 34 বলছে। চলে ব্যাস, আর কিছুই নেই। এবারে 35 কি? 35 কিছু 35 তো নরমাল, 35 আমি লিখবো না। বলছে এই মৌলিক অধিকার সংক্রান্ত যত রকম নিয়ম কানুন না সব পার্লামেন্টে মানবে। আর্টিকেল 35 ওটাই বলছে। আর্টিকেল 35 ওটাই বলছে যে মৌলিক অধিকার সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন আমি যদি লিখে দিই। হ্যাঁ বানাতে আচ্ছা আরবি বস্ত্র থেকে ঠিক আছে, মৌলিক অধিকার সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন সংসদ তৈরি করবে। এটা 25 নম্বর আর্টিকেল। কিছু মৌলিক অধিকার সংক্রান্ত যত নিয়ম কানুন আছে সব পার্লামেন্ট তৈরি করবে। ঠিক আছে, যেমন ধরো মৌলিক অধিকার পরিবর্তন যদি কেউ করতে চায়, অ্যামেন্ডমেন্ট যদি করতে চায়, সব কিছু পার্লামেন্ট করবে। আমাদের রাজ্য বিধানসভা করতে পারবে না, বুঝতে পারলে? আচ্ছা, কালকের যখন আমি কুইজ করছিলাম যে কারা তোমরা, মানে তোমরা এত স্টুডেন্ট আছো, তোমরা কেউ মানে রাত্রিবেলা সুযোগ পাও না নাকি সব খেলা দেখতে ব্যস্ত আছো? আমি বুঝতে পেরেছি, সে তো আমি আইডিয়া করতে আমার হালকা হলে আইডিয়া আছে। এই মাথা নিয়ে চাকরি করবে তাই হবে। দেখো সব প্রত্যেক বছর কিন্তু খেলা চলবে। এপ্রিল মাস সারা এপ্রিল মাসটাও চলবে, আর মে মাস থেকে মার্চ থেকে শুরু হয়ে যায়, এপ্রিল বা মের শেষের দিকে মানে বা মের শুরুর দিকে শেষ হবে। 1-1.5 মাস তো খেলা চলে। তুমি 1-1.5 মাস করে কুইজ করবে না, চুপচাপ বসে থাকবে নাকি? তো ঠিক আছে, কেউ যদি ঘাড় ধাপিয়ে রাখে আমার গলায় কি মারো মারবে লোক। তুমি বুঝতে পারছো না, ধরো এই যে কুইজ হচ্ছে না, এই কুইজে তোমার দেখবে কিছু না কিছু মানে সপ্তাহে কমপক্ষে 50টা কোশ্চেন হলে এক্সট্রা রিপিট হচ্ছে। ওই একটা কোশ্চেন যদি তোমার সামনে 10 বার কি 15 বার চলে যায় না, তোমার ওই কোশ্চেনটা মাথায় গেছে, তুমি যদি নাও পড়ে থাকো, তুমি ওখানে তো এ তো সবে শুরু হয়েছে, অনেক কোশ্চেন হয়, অনেক প্রচুর কোশ্চেন হয় যেগুলো তোমাদের এখনো পড়ানো হয়নি, কিন্তু অথচ তোমাদের চোখের সামনে দিয়ে বারবার ওই কোশ্চেনগুলো যাচ্ছে। তো ওই কোশ্চেনগুলো যখন বারবার যাবে না, তোমার যদি পড়া নাও হয় না, ওগুলো তোমার মাথায় ঢুকে যাবে, তুমি চাও আর না চাও। এটা কুইজ করার মানেই হচ্ছে ওই যাতে গেঁথে যায়। আচ্ছা, শেষ হয়ে গেল ফান্ডামেন্টাল রাইট শেষ। দেখো তোমাদের 1 থেকে 4 কি চলে আছে, নেম এন্ড ইন্ডিয়ান টেরিটরি ওর নামের সঙ্গে মানে নাম সংক্রান্ত। আচ্ছা, 5 থেকে 11 সিটিজেনশিপ সংক্রান্ত, 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমাদের আর্টিকেল শেষ হয়ে গেছে। এরপরে কেমিস্ট্রি শুরু করবো, কিছুদিন কেমিস্ট্রি চলবে, 2 দিন কেমিস্ট্রি চলবে, তারপরে আমি ডিপিএসপি শুরু করবো। এরপর থেকে আছে যেটা 36 থেকে 51, বুঝতে পারলে? এটা এরপরে শুরু হবে। দেখো 1 থেকে 4, 5 থেকে 11, 12 থেকে 35, তারপরে এবার 36 থেকে 51 আছে, সেটা আছে তোমার ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, বুঝতে পারলে? এটা চলবে 36 থেকে। এটা এখন চলবে না, এখন কেমিস্ট্রি করাই, তারপরে আমি তোমাদের ওটা 2-1 দিন হোক তারপর করাচ্ছি। কেমিস্ট্রি বোর হয়ে গেলে তারপর আবার পড়াবো, তখন কেমিস্ট্রি বোর হচ্ছে। আচ্ছা, এবার বলো কেমিস্ট্রি কত হয়েছে? ও হয়ে গেছে, বাষ্পঘন তো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা কটা কোশ্চেন করেছিলে? আমি তো পুরো তো তোমাকে অঙ্ক দিয়ে দিয়েছি, আর সমস্ত রকমের ফর্মুলাও দিয়ে দিয়েছি, আর করার পদ্ধতিও বলে দিয়েছি। পিডিএফ কার কাছে ছিল? ওই পিডিএফ গুলো কেউ বের করেছো? বা পিডিএফ ছাড়ো, পিডিএফ বের করার দরকার নেই। অঙ্কগুলো কেউ করেছো একটা? পিডিএফ আমি মেনে নিলাম, ধরো পয়সা নেই পিডিএফ বের করা, ছাড়ো। তাও অঙ্কগুলো করেছো কে? ফোন তো সবার কাছেই প্রায় আছে। বাহ, মারাত্মক লজিক, নাকি স্পেস নেই। এর লজিক শোনার পরে আমার নিজেরই ফোন ভেঙে দিয়ে দিচ্ছে। কি অবস্থা হলে স্পেস নেই নাকি? আরে ঘুমে একদিন স্পেস নেই, এই বললাম আমি ভুলে গেলাম। আরে হ্যাঁ, আচ্ছা আয়নীকরণ শক্তি লাগানো যাবে?
আচ্ছা দেখো, রাসায়নিক গণনার অবধি আমি শেষ করেছিলাম। আমি যদি ওই অঙ্কগুলোকে স্কিপও করি, অঙ্কগুলোকে আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা যদি না পারো, তোমরা ওই আগের ক্লাসগুলো কবার দেখেছো? একবার কি দেখেছো কি, মানে এখানে করে যাওয়ার পর আর কি, আর একবার দেখেছো কি? সাজাতে পারছো না মানে হচ্ছে না, কটা আটকেছে? তুমি কটা কোথায় আটকাচ্ছে আমাকে দেখাও, আমি তো সেটা করে দেওয়ার চেষ্টা করবো না। আমি থোড়ি না দেখলে কোথায় করে দেবো, কি করে চেক করে দেবো? আমি তোমাকে 20টা মতো দিয়ে দিয়েছি, বুঝতে পারলে? 19টা না 20টার মতো দিয়ে দিয়েছি। তোমরা 19টা 20টার মধ্যে পুরো পশ্চিমবঙ্গে ওই 20টার বাইরে কোনো বিক্রি আসে না। যদি 11টা এসেও যায় সে সোজা আসে, বুঝতে পারলে? আসছে ওই পরীক্ষায় একটা অঙ্ক আসেনি, তাও সন্দেহ আছে। আর ওই অঙ্কটা ওই এ থেকে যে অঙ্ক আসবে তার প্রবলেম আছে। তো 11টা যেটা পারোনি আমাকে সেটা বলো অন্তত, যদি আসা। দেখো কোনটা? আরে এটা আছে গোলা, কি আছে? 2 লাগিয়ে দিলে হয়ে গেল তো। আচ্ছা কি ছিল? এখানে একটা 3 লাগিয়ে দাও, আর এখানে একটা 2 লাগিয়ে দাও, এখানে একটা 2 লাগিয়ে দাও, হয়ে গেল। লিখে দাও, এখানে 2 লাগিয়ে দাও, এখানে 4 লাগিয়ে দাও। 4 2 8। আচ্ছা দেখো, আয়নাইজেশন এনার্জি কাকে বলে বা আয়নীকরণ শক্তি? তোমাদের পরমাণু বলে দিয়েছি, পরমাণু গঠনও বলে দিয়েছি। এবার দেখো, পরমাণুর যে কক্ষপথ হয়, পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে টেনে বের করার জন্য যে শক্তি দিতে হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। কার কার মাথায় ঢুকেছে? আচ্ছা আগের ক্লাসগুলো কে কে করেছো আমাকে বলো, না হলে আজকে সব ব্লক হয়ে যাবে। করেছো তো? আমি জানি, চোখ বেড়ে বোঝা যাচ্ছে। হ্যাঁ, পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করার জন্য যে শক্তি দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। যেমন ধরো সোডিয়াম, হ্যাঁ, পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে বের করতে গেলে যে পরিমাণ শক্তি, একটি ইলেকট্রনকে বের করতে গেলে যে পরিমাণ শক্তি দরকার তাকে আয়নীকরণ শক্তি বলে বা আয়নাইজেশন এনার্জি বলে। পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আজকে খাটাখাটনি বেশি করতে হবে মনে হচ্ছে, তোমাদের যা অবস্থা দিচ্ছেন। হলো, দেখো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। আমি যদি সোডিয়ামের পরমাণুকে দেখি, এ কক্ষপথ, এইটা এল কক্ষপথ, এম কক্ষপথ, এ এল এম, এর মাঝখানটাতে তো নিউক্লিয়াস, বাদ বাকি এটা কে, এটা এল, এটা এম, ঠিক আছে? প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে বলো তো? দুটো। তারপরে কক্ষপথে 8টা, 8টা, দেখো 8 2 10টা। আর লাস্টের কক্ষপথে দেখো, এর সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? বাইরেটা। এই আমি যখন শক্তি আমি এই যে আয়নীকরণ শক্তি বলছি, আমি এটা অ্যাপ্লাই কোথায় করব? আমি এই সর্ববহিস্থ কক্ষপথ মানে এই কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের, কিন্তু একটা মানে ভাগ্যচক্রে একটাই পড়ে আছে। যদি একটা নাও পড়ে থাকে, যদি 2 3টে পড়ে থাকে তাহলে ভালো। এবারে আমি বলি, এই মাঝখানে যে নিউক্লিয়াস না, এ তো পুরো ইলেকট্রনগুলোকে টেনে রেখেছে নিচের দিকে, সবকটা ইলেকট্রনকে টেনে রেখেছে। এই সবকটা ইলেকট্রনের মধ্যে সবচেয়ে মানে হালকা হবে, মানে সবচেয়ে লুজ হয়ে আছে কোন ইলেকট্রনটা? সবাই কিন্তু টেনে রেখেছে, সবচেয়ে লুজ হয়ে আছে কোন ইলেকট্রনটা? বাইরের ইলেকট্রন, এটাই লুজ হয়ে থাকবে। বাইরে যেটা বাইরে থেকে বের থাকে সেটাই তো লুজ। তাহলে সবচেয়ে বের করা সহজ রাখে প্রথমে, দেখে হালকা এনার্জি দিয়ে দিলেই বেরিয়ে যাবে ফুট করে, বুঝতে পারলে? এবার যদি ভাবো এখানে যদি 2টো ইলেকট্রন থাকতো, তখন একটা সোডিয়াম থাকতো, তখন একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের 12, ম্যাগনেসিয়ামের 12, এটা কত? 2।
2 এবার এখানে কটা আছে দুটো ইলেকট্রন ভাবো এর এখান থেকে এও টাইট করে টেনে রেখেছে এবার ভাবো ওর একটাকে বের করতে যা শক্তি দিতে হচ্ছিল এর একটাকে বের করতে ওর থেকে বেশি শক্তি দিতে হবে না কম শক্তি দিতে হবে বেশি শক্তি দিতে হবে টাইট আরো বেশি টাইট ধরে রাখবে তার মানে আমি যদি এখানে ইলেকট্রন বাড়াতে থাকি বাইরের কক্ষে তাহলে জিনিসটা তত টাইট হতে থাকবে তাহলে তার আয়নীকরণ শক্তি তত আস্তে আস্তে করে বেশি হবে বুঝতে পারলে আমি একটা উদাহরণ দিই তখন সোডিয়াম আমি তো বললাম তোমাকে ধরো আমি নাইট্রোজেন দিয়ে দিলাম নাইট্রোজেন কত 7 2 5 তার মানে এর কটা কক্ষ বল দুটো বাইরটা দরকার নেই দিলাম আমি 4 5 কত কক্ষ হচ্ছে দুটো তারপরে কক্ষ হচ্ছে 5টা আছে এবার ভাবো এর এর তো আরো টাইটলি ধরে আছে তাহলে এর আয়নীকরণ শক্তি বেশি হবে না কম হবে বেশি হবে তার মানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যত ধাতু আছে না যত ধাতু হয় না ধাতুর আয়নীকরণ শক্তি খুব কম হয় বুঝতে পারলে ধাতু থেকে যত অধাতুর দিকে যাবে না তত আয়নীকরণ শক্তি বেশি হবে মানে যত তার ইলেকট্রন বের করতে তত বেশি শক্তি দিতে হবে তাই তো এবার কথা হচ্ছে তুমি এবার ধাতু চিনব কি করে এর উত্তর আগের ক্লাসগুলোতে আছে ধাতু আমি আগের ক্লাসগুলোতে বলেছি হয়তো তোমরা রিকল করতে পারছো না দেখো যেসব মৌল থেকে ইলেকট্রন সহজেই বের করা যায় না ওগুলো ধাতু চেনার এমনি মানে খালি চোখে দেখার কিছু শর্ত আছে যেমন চকচক করতে হবে ফং করে আওয়াজ হয় হ্যাঁ এইসব আছে এসব অনেক কাণ্ড আছে এবারে আমি কেমিক্যালি যদি বলি এগুলো তো চোখ দিয়ে দেখছো তুমি চোখ দিয়ে তুমি একটা জিনিস দেখবে হঠাৎ করে একটা জিনিস দেখলে এটা তুমি এটা ধাতু না অধাতু কি করে বলবে দেখলে যে এটা চকচক করছে চকচক যদি করছে না কিন্তু চকচক করে এর কথা হচ্ছে কাটবে ওই বিল দোকানে চকচক করে এর কথা হচ্ছে আওয়াজ হয় ঢং ঢং করে আওয়াজ হয় এগুলো খালি চোখে দেখার শর্ত আর রাসায়নিকভাবে ইলেকট্রন সহজে দান করতে পারে কারেন্ট ফ্লো হয়ে যায় ভেতর দিয়ে বুঝতে পারলে ইলেকট্রিসিটি ফ্লো হয়ে যায় ভেতর দিয়ে আর ইলেকট্রন আরামসে দান করে দিতে পারে এগুলো হচ্ছে ধাতুর শর্ত ধাতু হওয়ার শর্ত বুঝতে পারলে অধাতু ঠিক উল্টো অধাতু যদি আমি খালি চোখে অধাতুকে চিনতে চাই দেখবে গ্যাস হয়ে থাকবে নরম হবে খুব বুঝতে পারলে নরম হবে গ্যাস হয়ে থাকবে এগুলো খালি চোখে দেখা শর্ত রাসায়নিকভাবে যদি পরীক্ষা করতে চাই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে বুঝতে পারলে এইসব হচ্ছে তোমার অধাতু হওয়ার শর্ত তো এবারে কথা হচ্ছে যত ধাতু আছে না সমস্ত ধাতুই হচ্ছে সমস্ত ধাতুর আয়নীকরণ শক্তি কম হবে না বেশি হবে কম হবে আর অধাতু বেশি এটা হলো আয়নীকরণ শক্তি আমি এবার যদি তোমাকে বলি ধরো ম্যাগনেসিয়াম দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়ামের 11 ম্যাগনেসিয়ামের 12 অ্যালুমিনিয়ামের 13 সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই তিনটে না ধাতু মানে এই তিনটেই হচ্ছে ওই ইলেকট্রন ছেড়ে দিতে চাইছে ধাতু আর এরপরে যেগুলো আছে সেগুলো সব অধাতু মানে ক্লোরিন অব্দি আর কি ক্লোরিন বলো ক্লোরিন বলো এই সমস্ত নাইট্রোজেন বলো অক্সিজেন বলো এগুলো সব অধাতু বুঝতে পারলে তো আয়নীকরণ শক্তি গেল এরপর একটা জিনিস আছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে এরকম না এটা বাংলায় বলতে গেলে ইলেকট্রন বন্ধুতা মানে ইলেকট্রনকে ভালোবাসে আর কি এরকম সেই সব মৌল যারা ইলেকট্রনকে ভালোবাসে একটা ইলেকট্রন যেমন ক্লোরিনের বেশি সবচেয়ে ইলেকট্রন অ্যাফিনিটি সবথেকে বেশি বুঝতে পারলে এই যে দেখছো না এখানে যদি ইলেকট্রন দেখাই ক্লোরিন এই যে ক্লোরিন আমি আচ্ছা পিরিয়ড টেবিলে এই যে ক্লোরিন আছে কত নম্বর শ্রেণীতে ক্লোরিন আছে না এবারে ক্লোরিনের ইয়ে কত 17 ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সবথেকে বেশি মানে পরিষ্কার কথা বলতে গেলে আয়নাইজেশন এনার্জি কি ছিল এক রকমের এনার্জি লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন বের করার জন্য এক রকমের যে এনার্জিটা দিতে হয় সেটা আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ওই একটা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা কোনো একটা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তুমি ভাবো ধরো সোডিয়াম আছে এখানে ম্যাগনেসিয়াম আছে ঠিক আছে সোডিয়ামের শেষ কক্ষপথে কটা আছে শেষ কক্ষপথে 10টা কি 8টা শেষ কক্ষপথে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা আর ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুটো ক্লোরিন এই দুটোর মধ্যে কাকে আকর্ষণ করবে আগে না যার একটা তাকে টেনে নেবে বেশি তাই একটা ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা যার বেশি তার ইলেকট্রন অ্যাফিনিটি সবথেকে বেশি
বুঝতে পেরেছো? তো এটা গল্প আছে, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার ক্লোরিনের সবথেকে বেশি। ডাইরেক্ট প্রশ্ন আছে, তোমরা এর ভেতরে ঢুকতে চাও না, এর ভেতরে ঢুকতে গেলে তোমাকে পুরো 12 এর বই খাইয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? তো এর ভেতরে ঢুকছে না, ডাইরেক্ট প্রশ্ন আছে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন বন্ধুতা কার বেশি, কোন মৌলের বেশি? ক্লোরিনের। বুঝতে পারলে? ব্যাস, লিখে নাও, দরকার হলে লিখে নাও, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি যে মৌলের তার নাম হলো ক্লোরিন। ব্যাস, ডাইরেক্ট প্রশ্ন আছে। হ্যাঁ, ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন ক্লোরিন। আর সংকেত লিখে দাও না, সিএল লিখে রাখো। হ্যাঁ, সিএল সিএল সিএল, নালে বাংলায় লিখে রাখো ক্লোরিন। ক্লোরিন এটা তুমি মানে জানাশোনা নেই ক্লোরিনের সংকেত সংকেতের সাথে 20টা করে সংকেত তোমরা মুখস্থ করে নাও, না লিখতে পারবে না। দেখো বেশিরভাগ তুমি পরীক্ষাতে কোনো সময় যে তুমি পরীক্ষায় এই যে বললে না 4টে অপশনের মধ্যে এরকম অপশন দিয়ে দিয়েছি, 1টা 2টো 3টে 4টে, না কি করবে তুমি তখন? ক্লোরিন তো কোথাও লেখা নেই, তো সংকেত আছে, তো সংকেত সি মেরে দিয়ে চলে যেতে হবে। তো কথা হচ্ছে এবারে তুমি যদি সংকেতগুলোই না জানো তাহলে তুমি করবে কি করে? তো তোমাকে সংকেতগুলো সমানভাবে জানতে হবে। আমি তো ওই জন্য বললাম না 30টা 20টা তো বাচ্চা ছেলেদের জন্য হয়, টেনে যারা করে, তোমাদের জন্য 30টা, 30টা আমি লিখেও দিয়েছি, বুঝতে পারলে? একদিন কি দুদিন যদি তুমি ঘন্টা খানিকের জন্য যদি আওড়াও না, ঠিক নিজে তৈরি করে নাও, দেখবে মনে হয়ে যাবে, কিচ্ছু কঠিন না, আহামরি কিছু না। স্যার, হ্যাঁ বলো। পিডিএফটা একবার পাঠাবেন, আমার ফোন থেকে এটা ডিলিট হয়ে গেছিল। ওই কোনটা? এই সব সংকেতগুলো 30টার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার পাঠিয়ে দেবো। ক্লাস শেষ হোক, তারপর পাঠাচ্ছি। সংকেতগুলো আমার কাছেও তো লেখা নেই মনে হয়। আচ্ছা গ্রুপে দিয়ে দিয়েছি। গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তোমার কাছে আছে? 20টা। হ্যাঁ একটা 20টা। হ্যাঁ, 20টা কেন, আমি তো 30টা লিখে দিয়েছিলাম। 20টা। হ্যাঁ, কত 20টা আছে? সেটা আমি বলতে পারবো না, যদি কারোর কাছে থাকে। না ওরকম না, একটু ভালো করে লেখা লেখা আছে কোথায়? স্যার পারমাণবিক বডি লেভেল কি? হ্যাঁ 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 আছে তো, 30টা দিয়ে আছে, ভালো কথা। 30টা যদি কারোর কাছে আছে, কেউ একটা ছবি তুলে না, ওই পয়েন্টের ছবিটা তুলে না গ্রুপে সেন্ড করে দেবে। এমসিকিউ যেটা তোমরা মেসেজ করতে পারো, ওই গ্রুপে সেন্ড করে দেবে। যা অনলাইনে শুনতে পাচ্ছো তুমি নিয়ে নেবে, বুঝলে? আচ্ছা স্যার। হ্যাঁ, কেন আমার কাছে লেখা নেই, আমার এখানে লেখা আছে, কতই আমার খাতায় লেখা আছে, আমি খাতায় নেব। আচ্ছা দেখো, কার কাছে 21টা, কার কাছে 20টা, 5টা 10টা, 21টা। এই তো 30টা। 21টা। এই তো দেখো, আরে 21টা আলাদা লেখা নেই কি আরগুলো? হতেই পারে না, আমি 30টা 21টা লিখেছি, 21 নম্বরটা লিখে দিয়েছি, আমি 30টা লিখেছি গ্যারান্টি, কোথাও না কোথাও তো লিখে রেখেছি। হ্যাঁ, দিয়ে পাঠানো দরকার আছে, গুগলে গিয়ে পিরিয়ডিক টেবিল লিখবে, 1 লাখ মতো ছবি চলে আসবে, ইচ্ছা যেটা ইচ্ছা ডাউনলোড করে নাও। দেখো দেখো, আচ্ছা আর হ্যাঁ, আরে এটা লেখার দরকার কি? তোমাকে আমি অনলাইনে যে কোশ্চেন করছিলে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, লিখে পাঠিয়েছি না আমি ওটা? আচ্ছা 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 আচ্ছা, তুমি এক কাজ করো, বুঝলে? দেখো অনলাইনে যে বলছিলে তোমার ওই 30টা মৌল দরকার, তুমি একবার গুগলে যাবে, গুগলে গিয়ে লিখে দেবে পিরিয়ডিক টেবিল, বলে পুরো পিরিয়ডিক টেবিলটা, শুধু 30টা নয়, 118টার 118টাই তোমার কাছে চলে আসবে, বুঝতে পারলে? এইরকম একটা ছবি চলে আসবে, এইরকম দেখো, এই যে দেখছো? আচ্ছা স্যার। হ্যাঁ, এরকম একটা ছবি চলে আসবে, ওই ছবিটা ডাউনলোড করে রেখে দেবে নিজের কাছে, তারপর দেখতে থাকবে সারা জীবন, মানে তখন ইচ্ছে তুমি দেখবে আর কি। দেখো আয়নিক বন্ড মানে আয়নীয় বন্ধন, দেখো আয়নীয় বন্ধন। এবারে আয়নীয় বন্ধন কি? আচ্ছা তোমরা এত দিন অবধি তো এইসব মৌলগুলো পড়লে, মৌল যৌগ, এবার কথা হচ্ছে পরিষ্কার কথা, এখানে যৌগ তৈরি হয় কিভাবে? যৌগ তৈরি হয় কিছু বন্ধনের দ্বারা, কিছু বন্ধন গঠন করে যৌগ তৈরি হয়। যে কোনো দেখো, প্রথমে এই মৌল আলাদা ছিল, এই মৌল আলাদা ছিল, যেমন ধরো এখানে সোডিয়াম আলাদা ছিল, ম্যাগনেসিয়াম, এগুলো সব আলাদা আলাদা পড়ে আছে, ধরো ক্যালসিয়াম, এসব আলাদা পড়ে আছে।
এখানে ধরো ক্লোরিন পড়ে আছে, ক্লোরিন পড়ে আছে, ব্রোমিন পড়ে আছে, হ্যাঁ কিছু আরো অনেক রকম জিনিসপত্র পড়ে আছে, মৌল পড়েছে, এগুলো সব মৌল। ঠিক আছে, এবার কথা হচ্ছে যৌগ তৈরি হবে। এরা তো মৌল হিসেবে থাকে না প্রকৃতিতে, এরা সব যৌগ হিসেবে থাকে। তো কি এমন কাণ্ড হয়ে গেছে যে ওরা যৌগ হয়ে গেছে? খালি খালি তো আলাদা আলাদা করে থাকতে পারতো, কিছু না কিছু কাণ্ড হয়েছে যার জন্য যৌগ হয়ে গেছে। এবার কথা হচ্ছে এই যে যৌগ হচ্ছে, যেমন হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এগুলো সব মানে কি বলা যায়, এগুলো সব যৌগ হিসেবে পাওয়া যায়, কোনো মৌল হিসেবে পাওয়া যায়। এবার কথা হচ্ছে যে যৌগ, এই যৌগ হওয়ার জন্য খালি খালি কোনো পরমাণু পাওয়া যায়, বুঝতে পারলে? প্রকৃতিতে কোনো পরমাণু খালি খালি পাওয়া যায় না, কিছু না কিছু যৌগ হয়ে আছে। তুমি যদি আমাকে বলো অক্সিজেন তো মৌল হিসেবে পাওয়া যায়, অক্সিজেন কার সাথে যৌগ করে আছে? অক্সিজেন তো শুরু আছে, অক্সিজেন নিজের সাথে যৌগ করে আছে। অক্সিজেন তুমি যেটা শ্বাস নিচ্ছ না, সেটা O2 নিচ্ছ নাকি ও, ওটা হচ্ছে পরমাণু আর এটা হচ্ছে অণু। তো অক্সিজেন এইটা পাচ্ছি আমরা, বুঝতে পারলে? এটা না, তো কোনো মৌল পরমাণু হিসেবে পাওয়াই যায় না, যৌগ হিসেবে পাওয়া যায়। এবারে যৌগ তৈরি হয় কি করে? যৌগ তৈরি হয় কিছু না, যৌগ তৈরি হয় তিনটে, যৌগ অ্যাকচুয়ালি বন্ধন হয়ে তৈরি হয়। এবার তার তিনটে বন্ধন হয়, একটা আয়নীয় বন্ধন, একটা সমযোজী বন্ধন, একটা উপসমযোজী বন্ধন। একটা আয়নিক বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ড, আর একটা কোঅর্ডিনেট বন্ড, বুঝতে পারছো? তো যৌগ তৈরি হওয়ার তিনটে বন্ধন আছে। এবার আমরা প্রথমটা দেখি, তারপর ক্লাসে দেখছি। দেখো আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড কি করে তৈরি হয়? মৌল সব আলাদা করে আছে, কি করে তৈরি হবে? কিছুই না, প্রথমে মৌল, ধরো আমি তোমাকে পরিষ্কার বলি, মৌল তৈরি হওয়ার যৌগ তৈরি হওয়ার শর্ত ধরো আয়নিক বন্ধন। ধরো পড়ে আছে সোডিয়াম, শুরুটাই ফার্স্ট নিই। সোডিয়ামের প্রথমে সোডিয়ামের ইলেকট্রন কি আছে এখানে? এই আয়নিক বন্ধন তৈরি করতে গেলে শুধু সর্বশেষ কক্ষপথে জোড়া ইলেকট্রন আছে সেটা আমি দেখব। যেমন ধরো সোডিয়ামের তো 11, 2 8 1 8 2 10 11। তো এইটা তো সর্ববহিষ্ঠ কক্ষপথ কোনটা? এইটা। এখানে কটা ইলেকট্রন বসে আছে? 11, একটা। তো আমরা প্রত্যেকটা মৌল, এখানে যত মৌল নিয়ে আলোচনা করবো না এই এখন থেকে, সব সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটার কথা আলোচনা করবো, যতগুলো ইলেকট্রন আছে ওই কথাটা আলোচনা করবো। এর সামনে এগুলো কোর ইলেকট্রন বলে, এগুলো কোনো আইডিয়া নেই আমার, এই লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা দরকার, বুঝতে পারলে? যেমন ধরো সোডিয়ামের কটা আছে? একটা ইলেকট্রন। এবারে এদের রুল আছে, অষ্টগ্রুপ, আমি তোমাদের আগেও বলেছি অষ্টগ্রুপ। এই অষ্টগ্রুপ মানে সবাই সুস্থির হতে চায়, মানে কি, মানে সর্ববহিষ্ঠ কক্ষপথে যেন সবার 8টা থাকে, বুঝতে পারলে? বা দুটো থাকতে পারে, দুটো ফার্স্ট কক্ষপথে যেমন হলে দুটো, পরে যদি কক্ষপথ হয় সেগুলো যেন 8টা। তাহলে দেখো সোডিয়ামের 2 আছে, 8 আছে, 1 আছে। ও 8টা যদি করতে চাও, সর্ববহিষ্ঠ কক্ষপথে যদি 8টা করতে চায়, হয় ওকে 7টা নিতে হবে, নয় একটা ছেড়ে দিতে হবে। তাহলে ও দেখলো যে আমার 7টা নেওয়ার থেকে একটা ছেড়ে দেওয়াটা বেশি লাভজনক, আয়নিক এনার্জি কম লাগে, হালকা আয়নিক এনার্জি দিয়ে একটা টুকরো ছেড়ে দেবে না। আয়নীকরণ শক্তি, যেটা তোমাদের একটু আগে বললাম, ওটা হালকা আয়নীকরণ শক্তি দিয়ে দিলে ছেড়ে দেবে। আর যদি নিতে হয় 7টা ইলেকট্রন, বহু এনার্জি দরকার, তাহলে ওই 7টা ইলেকট্রন টানতে, বুঝতে পারলে? তো ও দেখলো যে আমার এটাই ছেড়ে দেওয়াটা বেশি মঙ্গল, তো ওই একটা ইলেকট্রনকে উপরে বসিয়ে রেখেছে, মানে ছাড়বে, ছেড়ে দিলে তো হবে না, কেউ ভাবতে তাকে নিতে হবে, ছেড়ে দেবে, কে নেবে? যার এই একটা ইলেকট্রন দরকার। তখন আসে হচ্ছে ক্লোরিন। ক্লোরিন আছে, ক্লোরিনের বাইরে কক্ষপথে কটা আছে? ক্লোরিন হচ্ছে ক্লোরিনের 17, ক্লোরিনের 17, বাইরে কক্ষপথে কটা আছে? 7টা। এবার কথা হচ্ছে এর 7টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে। এই ইলেকট্রনটাকে এর দিয়ে দিল। দেখো সোডিয়ামে 11টা ইলেকট্রন ছিল। সোডিয়াম, এই যে সোডিয়াম, প্রথম থেকে বলি, সোডিয়ামের 11টা ইলেকট্রন ছিল। নিউক্লিয়াসের কথা বলি, নিউক্লিয়াসে কটা ইলেকট্রন ছিল? প্রথম কটা ছিল? 11টা, মানে 11টা প্লাস ছিল তার নিউক্লিয়াসে, আর বাইরে ছিল হচ্ছে 11টা মাইনাস। এখানে 2টো মাইনাস, এখানে 8টা মাইনাস, আর বাইরে একটা মাইনাস, বুঝতে পারলে? দেখো এর সব প্লাস আর মাইনাস সমান ছিল তো, মানে ভেতরে 11টা প্লাস যেমন ছিল, বাইরে 11টা মাইনাসও ছিল। এখন এই একটা মাইনাস ছেড়ে দিয়েছি, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? বাইরে কক্ষপথে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? একটা মাইনাস ছেড়ে দেওয়া। একটা মাইনাস ছেড়ে দেওয়া মানে দেখো এখন প্লাস আছে ওর 11টা, প্লাস তো কোনো চেঞ্জ হয়নি, প্লাস 11টাই আছে, কিন্তু মাইনাস হয়ে গেছে 10টা। একটা প্লাস বেশি হচ্ছে, এক বেশি হচ্ছে। কখন? এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য একটা প্লাস বেশি হচ্ছে, প্লাস, বুঝতে পারলে? কি বলো, এই অবধি কি অসুবিধা হচ্ছে বলো? সোডিয়ামের সর্বনিষ্ঠ কক্ষ, দেখো এই কথা বলো না, কি হচ্ছে? বড় মাথা খারাপ হয়ে যাবে। কেমিস্ট্রি খুবই মানে একরকম দেখতে গেলে, তুমি না বুঝতে পারো না, বোরিং লাগে, বহুত বোরিং লাগে। না ক্লোরিন ছাড়া অন্য লোকও দিতে পারে, যার ওই একটা ইলেকট্রন। দেখো আমি যদি এখানে
যার সাতটা তুই বলে তুমি অক্সিজেন নিয়ে আসো, তো অক্সিজেন নিয়ে আসো, ধর অক্সিজেন নিয়ে আসো, ওই যে ওর ওর গঠন আলাদা আছে, আমি বলছি না, আমি ওটা বলছি না। ধর শুধু অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন দরকার দুটো, অক্সিজেনের দুটো ইলেকট্রন দরকার, তাহলে ওকে ওর সাথে যদি রিঅ্যাকশন করতে হয় না, তাহলে দুটো সোডিয়ামকে টানতে হবে, একটা সোডিয়াম তো হবে না। আমি আমি আসছি তোমার কোশ্চেন উত্তর তুমি একটু পরে পেয়ে যাবে, আমি তো সবে শুরু করেছি বাবা। দেখো আমি তোমার এই কোশ্চেন গুলো সবই আসবে, আড়াই করবে যে ক্লোরিনকে কেন দিল, অক্সিজেনকে কেন দিল না, অন্য কাউকে তো দিতে পারতো। আরে কাকে দেবে, যে একটা নিতে পারবে সেরকম কেউ তো নেবে না, একটা নিতে পারছে তাই জন্য ক্লোরিনকে দিয়ে দিয়েছে। ফ্লোরিনকেও দিতে পারে, ফ্লোরিন একটা নিতে পারে না, তো ফ্লোরিনকেও দিতে পারবে। ফ্লোরিনের তো সেম, ক্লোরিনের যেমন 17, ফ্লোরিনের হচ্ছে 9, দুটো আর 7টা, তো ওই 7 ওর বাইরে 7টা আছে, ফ্লোরিনের যেমন 7টা আছে না, এই লাইনে যতগুলো মৌল আছে না সব কটার বাইরে কত 7টাই আছে। ক্লোরিনেরও 7টা, ক্লোরিনেরও 7টা, ব্রোমিনের 7টা, আয়োডিন, অ্যাস্টাটিন সব 7টা করে আছে, বুঝতে পারলে? 17 নম্বর গ্রুপে 17 নম্বর শ্রেণীতে যতগুলো মৌল আছে সবার বাইরে কত 7টাই আছে, এগুলো হ্যালোজেন। 17 নম্বর গ্রুপটা হ্যালোজেন। দেখো তো এবারে কথা হচ্ছে এই যে 7টা করে ইলেকট্রন, যে 7টা ইলেকট্রন, তাহলে আমার একটা হয়ে গেলে 8টা হয়ে যাবে, ওই জন্য তো এর দিয়ে এর কাছে একটা ইলেকট্রন মানে এখন শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে মানে সুস্থির হয়ে গেছে, কিন্তু ইলেকট্রন তো একটা শর্ট হয়ে গেছে না, এবার কথা হচ্ছে প্লাস একটা বেশি হয়ে গেছে ভেতর থেকে, এই জন্য একটা ইলেকট্রন ছেড়ে দিলে ও হয়ে যায় হচ্ছে Na+, বুঝতে পারলে? আর ক্লোরিন একটা ইলেকট্রন ধরে নিল, ওর তো আগে সমান সমান ছিল, এখন একটা ইলেকট্রন বেড়ে গেল, ও হয়ে যায় Cl-। ঠিক আছে, দিয়ে মাইনাস দিয়ে Cl-, একটা Na+ আর একটা Cl-। দেখো এই ধনাত্মক যে এটা এটা প্লাস চিহ্ন হয়েছে, তার মানে এটা এখন মৌল নেই, এটা এখন পরমাণু নেই, এটা হয়ে গেছে এখন আয়ন, বুঝতে পারলে? এও পরমাণু নেই, এও হয়ে গেছে আয়ন, প্লাস চার্জ আছে যাই তাই জন্য একে বলে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, আর এটা ঋণাত্মক আয়ন বা আয়ন, বুঝতে পারলে? তো এই দুটো আয়ন যখন তৈরি হয়ে যায় না, তখন আস্তে জুড়ে যায়, জুড়ে গিয়ে তৈরি করে দেয় যৌগ, যে যৌগের নাম হচ্ছে NaCl, বুঝতে পারছো? এটা হচ্ছে পেছনকার কাহিনী, যে যৌগটা আমরা পাই, মানে এটা তো এবারে কথা হচ্ছে আমরা এই যৌগগুলি হচ্ছে এটা হচ্ছে এটা নুনের সঙ্গে লবণের সঙ্গে, তো প্রকৃতিতে লবণ থাকে না, তো প্রকৃতিতে সোডিয়াম আলাদা হয়ে থাকে না, ক্লোরিন আলাদা হয়ে থাকে, লবণকে মানে লবণের বিক্রিয়া ঘটিয়ে না দুটোকে আলাদা করে তারপর ওখান থেকে সোডিয়াম কালেক্ট করা হয়, এখানে ক্লোরিন কালেক্ট করা হয়, বুঝতে পারলে? এমন নয় যে সোডিয়াম বাইরে খোলা হয়ে পড়ে থাকে, সোডিয়াম পাওয়া যায় না, তোমরা সোডিয়াম দেখেছো তো? দেখো ইট জানো তো, ইটের মতো দেখতে সোডিয়ামের কালো, দেখেছো? বেশি ছিল তোমার ল্যাবে দেখেছো? সোডিয়াম খুবই ফ্লেমেবল, মানে সোডিয়ামকে যদি তুমি হালকা জলে ছেড়ে দাও না, জলে কেন, এখন তো বাতাসে আর্দ্রতা বেশি আছে, বর্ষাকালে আরো বেশি থাকে, তুমি যদি বাতাসে এমনি রেখে দাও না তো আগুন ধরে যাবে সোডিয়াম একাই, আর যদি জলে ফেলে দাও একটাখানি সোডিয়াম যদি তুমি জলে ফেলে দাও না আগুন ধরে যাবে সোডিয়ামকে কেরোসিনে চুবিয়ে রাখা হয়, বুঝতে পারছো? সোডিয়াম খুবই কাটা যায়, হ্যাঁ কি বলে বুঝতে পারছো? সোডিয়ামকে ছুরিতে কাটা যায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও তো ছুঁয়ে কিছু না, আমরা তো হাত দিয়ে চলো। এবার কথা হচ্ছে এই সোডিয়ামের এই দানা, সোডিয়ামের দানাকে নিয়ে না হালকা হালকা করে ক্লোরিন গ্যাস যদি ওর উপরে আস্তে আস্তে ছড়াও না, এই সোডিয়ামের যে লাল কালারটা না আস্তে আস্তে সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাবে লবণ, NaCl, যেটা আমরা লবণের মতো লবণ হিসেবে খেয়ে যাই, বুঝতে পারলে? কি গল্পটা হচ্ছে আমাকে শুনি একটু, বুঝতে পেরেছি বুঝতে পারছো না? কানে বলতে আমি বুঝতে পেরেছি এরকম করে, বেশ ভালো। আচ্ছা এবার তোমার কোশ্চেনে আসি, ধরো সোডিয়াম ছিল, এর কাছে তো আছে তোমার বাইরের পক্ষে আছে একটা ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছি না, এই যে গুণিত চিহ্ন দিয়ে ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই স্ট্রাকচারটা একটা বিজ্ঞানী মানেছেন নাম লুইস, এই জন্য এই স্ট্রাকচারটাকে বলে লুইস ডট স্ট্রাকচার, বুঝতে পারলে? বা লুইস ডট গঠন, ঠিক আছে? লুইস এই এটা আমরা রাখছি, ধরো আমি এবার একটা উদাহরণ দিই, ধরো সোডিয়াম ছিল, এর কাছে একটা ইলেকট্রন আছে, তোর কথা অনুযায়ী সোডিয়াম ক্লোরিনকে কেন দেবে, অন্য লোককে কেন দেবে না? ধর অক্সিজেন, এখানে অক্সিজেন আছে, তখন যদি অক্সিজেন নির্ণয় করো, অক্সিজেন। এবার কথা হচ্ছে অক্সিজেন কত? 2 আর 6, 8টা আছে অক্সিজেন, তো 2 আর 6 বাইরে ওকে কটা আছে? 6টা, 1 2 3 4 5 6। এবার কথা হচ্ছে এর দুটো নিতে হবে, এর দুটো নিলে 8 হবে, আর এর একটা ছেড়ে দিলে, এবার কথা হচ্ছে এর দুটো নেবে, একটা ছাড়বে, কি করে হবে? একটা দিয়ে দিল, 7টা হয়ে গেল। এবারে আবার একটা সোডিয়ামকে বলবে আরেকটা সোডিয়ামকে নিয়ে আয়, আমার একটা সোডিয়াম মনে হচ্ছে না, আবার একটা সোডিয়াম নেবে, তার কাছে একটা আছে এ দেবে, তখন কি এই এই
এই Naটা উপরে যে Naটা এ হয়ে যাবে ফার্স্ট Na প্লাস, এই Naটাও হয়ে যাবে Na প্লাস, এই দুটো Na প্লাস যুক্ত হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে 2Na প্লাস। বুঝতে পারলে? অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে, তাহলে O2 মাইনাস। বুঝতে পারলে? ও যেহেতু দেখো একটা অক্সিজেন দুটো ইলেকট্রন নিচ্ছে, তার জন্য O2 মাইনাস। তুমি এখানে কিন্তু Na2 প্লাস করে দিতে পারবে না, কারণ এখানে দুটো Na লাগছে। দেখো একটা Na কি দুটো ছেড়ে দিচ্ছে না, দুটো Na লাগছে। তোমরা বুঝতে পারছো? বুঝছে? হ্যাঁ, তো 2Na প্লাস আর O2। এবার দেখো দাঁড়াও, দুটো Na যেহেতু Na2 আর একটা অক্সিজেন যেহেতু O, Na2 এটা হচ্ছে সংকেত। হচ্ছে কোনটা? এটা এটা তো আয়নের সংকেত, অ্যাকচুয়ালি আয়নের সংকেত। দেখো এটা সমান হয়ে গেছে, এটা কোনো না। এখানে সেই সংকেতটা লেখা যেটা হচ্ছে মানে এই কটা ইলেকট্রন দিচ্ছে। তুমি দেখো না এখানে মানে দুটো Na লাগছে না, তার জন্য Na2 আর এর একটা অপশন তো একটা, এই তো তোমার আয়নের সমান করছে, ওটা কিছু না। এই নাম্বারটা ভেবো না। বুঝতে পারলে? এই নাম্বারটা হচ্ছে কটা লাগছে। আমি আবার একটা বলি, ধরো এটা তোমরা বানাও, ধরো ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম আছে আর অক্সিজেন আছে। বাহ, মানে অ্যালুমিনিয়াম 13 আর অক্সিজেন হচ্ছে 8। বানাও, অনলাইনে বানাও। হ্যাঁ না না, আমি দেখতে চাইছি কটা কি লাগছে। আমি বানাতে এই জন্য সংকেত তো আমি জানি ওকে না, আমি বলছি -5 এটা প্লাস অ্যালুমিনিয়াম প্লাস। হ্যাঁ তিনটে ছেড়ে দেবেন মাইনাস। আমি এখানে বলছি দেখো অক্সিজেন তো দুটো নিতে চাইছে, অক্সিজেন দুটো নেবে আর এ ছাড়তে চাইছে তিনটে। তুমি ব্যালেন্স করবে কি করে? আমি একটু আগে কি দেখালাম, দেখো অক্সিজেন তো দুটো নিতে চাইছিল, এনে একটা ছাড়তে চাইছিল, তার জন্য আমি দুটো এনে নিয়ে নিয়েছি, দিয়ে ব্যালেন্স করে দিয়েছি। তুমি এই দুটোকে ব্যালেন্স করবে কি করে? এ তো দুটোকে নিতে চাইছে, কিন্তু অ্যালুমিনিয়াম ছাড়তে চাইছে তিনটে। ক্লোরিন কেন দেবে? ক্লোরিন তোমার কাছে নেই, আমি তোমাকে এই দুটোই দিয়েছি। হ্যাঁ ব্যাস, তুমি ওটাকে ব্যালেন্স করো। আরেকটা অক্সিজেন নিয়ে চলবে, সেই অক্সিজেন দুটোই নেবে তোমার কাছে, তখন অ্যালুমিনিয়াম ধর দুটোই নিয়ে দিল আর একটা দেবে। তুমি করো, তুমি আমাকে না করো, তিনটে অক্সিজেন ওটা নিতে হবে আমাকে বুঝিও না, তুমি করো, খাতায় করো, আমি দেখতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, কটা নিতে চাইছি? না ছটা না, আর O2 মানে যেটা ছটা দেবে ফর্মুলা ছটা কি বুঝতে পারলো? ছটা কোথায় যাচ্ছে? মানে দুটো অ্যালুমিনিয়াম দুটো দুটো আর কি, আর অক্সিজেন -2 তো তিনটে অক্সিজেন মানে তিনটে নেবে। এর মধ্যে এসে তুমি তো আচ্ছা ঠিক আছে, দেখি দুটো আর তিনটে নিয়ে যাবে। হ্যাঁ কত 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 এল দুটো আর অক্সিজেন অক্সিজেন তিনটে। মানে তুমি বলতে চাইছো যে করেছো আমার কথা দেখ, আমি কিন্তু পড়া খাতায় বলে করতে পারবে। খাতায় কিছু করতে হবে না, কিচ্ছু না। আমি লুইস ডক চারটা চাইছি তোমাদের কাছে, যেমন ধরো দেখো অ্যালুমিনিয়াম তিনটে দেবে আর এর আছে কটা বাইরে? ছটা। তো আরে দুটো দরকার, সে তো দুটো দরকার আছে তো বাইরে ছটা, সেটা বলো না। দেখো এ দুটো দরকার, দুটো দিয়ে দিল, পুরোপুরি দিয়ে দিল। এবারে পড়ে আছে একটা, এ কাকে দেবে? আরো একটা অক্সিজেন নিয়ে এসো, তার বাইরে তো ছটা থাকবে নিশ্চয়ই। ছটা আছে, সেও দুটো চাইছে, একটা তুমি একে দিয়ে দিলে, বুঝলে? আবার একটা অ্যালুমিনিয়াম নিয়ে এসো। দেখো এই অ্যালুমিনিয়ামকে নিয়ে এর মাথায় তিনটে হয়ে যাবে। আবার একটা দাও একে, আবার একটা অক্সিজেন নিয়ে এসো। এই দুটো যে পড়ে আছে দুটোকে দিও। দেখো অ্যালুমিনিয়াম কটা হলো? দুটো। তার মানে দেখো একটা অ্যালুমিনিয়ামের জন্য Al3+, এখানে কটা অ্যালুমিনিয়াম আছে? একটা অ্যালুমিনিয়াম তিনটাকে ছেড়ে দিচ্ছি বলে 3+ হচ্ছে। এখানে কটা অ্যালুমিনিয়াম আছে? দুটো 2Al3+ প্লাস কটা অক্সিজেন আছে? তিনটে। একটা অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে 2-, এখানে কটা অক্সিজেন আছে? তিনটে। তো Al কটা অ্যালুমিনিয়াম? দুটো। কোথায় বুঝতে পারছো? আমাকে বলো কোথায় বুঝতে পারছো? ওই অ্যালুমিনিয়াম সব যদি দিয়ে দেয় অ্যালুমিনিয়াম তো ফাঁকা হয়ে যাবে। আচ্ছা না, ফাঁকা কোথায় হচ্ছে? ফাঁকা হবে না। দেখো অ্যালুমিনিয়ামের বাইরে কটা আছে? তিনটে।
ঠিক আছে? আরে ওর ইলেকট্রনের কথা ছেড়ে দাও তুমি, ও অ্যালুমিনিয়ামের ফাঁকা কোথায় হচ্ছে? আরে অ্যালুমিনিয়ামে তো 13টা ইলেকট্রন, 13টা ইলেকট্রনে 3টে ছেড়ে দিচ্ছে, বাদ বাকি 10টা তো আছে যে বাবা ওর কাছে, ফাঁকা কোথায় হচ্ছে? তো অক্সিজেনকেও তো প্রথমবারে দুটো দিল, ফের একটা দিল, তারপর ফের ডেকে তার ফেরত তার দিতে হবে। থাকে অক্সিজেন তো ফের দেবে। দেখো তুমি নরমাল এসব ছেড়ে দাও, তুমি শুধু খালি ভাবো, দেখো অ্যালুমিনিয়াম প্রথমে আমি একটা নিয়েছি আর একটা অক্সিজেন নিয়েছি, অক্সিজেনের দরকার দুটো, অ্যালুমিনিয়ামের ছাড়া 3টে, মানে 3টে ছাড়ার কথা। তো অ্যালুমিনিয়াম দুটো ছেড়ে দিয়েছে অক্সিজেন, দিয়ে অক্সিজেন স্টেবল হয়ে গেছে, অক্সিজেন স্টেবল হয়ে গেছে, অ্যালুমিনিয়ামের কাছে একটা এখনো পড়ে আছে, অ্যালুমিনিয়াম বলছে এটা খুঁজছে এটা কাকে দেবে, তখন আরো একটা অক্সিজেন নিয়ে নেবে, অক্সিজেন একটা ধরে, একটা পরমাণু ধরে আছে, লাখ লাখ পরমাণু আছে, আর একটা অক্সিজেন পরমাণুকে টেনে নিয়ে এই ইলেকট্রনটা এই অক্সিজেনকে দিয়ে দেবে। তো অক্সিজেন বলে একটা নিয়ে কি করবো আমি? আমার তো দুটো দরকার, আমি একটা নিয়ে করবো কি, আর একটা অ্যালুমিনিয়াম টেনে নিয়ে, একটা অ্যালুমিনিয়াম আর একটা অ্যালুমিনিয়াম যখন আসবে না, তারও ওই সেম কন্ডিশন হবে, তারও 3টে ছাড়ার কথা, বুঝতে পারলে? বুঝছো মাথা? না বুঝে দাও, বুঝে দাও, বলো কোশ্চেন বলো। ফের যদি একটা দিল মানে ও ফের তো আর একটা দিতে হবে, তবে দুটো তার সময় হ্যাঁ, হবে। সেই জন্য আরেকটা অ্যালুমিনিয়াম এলো, এ কি বললো, এর যে খামতিটা ছিল না, এর একটা ইলেকট্রন খামতি ছিল, এটা একটাই পেয়েছে, ও এবার বুঝতে বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে এ আমার একটা ইলেকট্রন লিখে দিল, আমি যখন একটা তার কাছে আমার কাছে দুটো থেকে গেল, আর একটা অক্সিজেন নিয়ে এসে আমার দুটো দিয়ে কমপ্লিট করে দিল। অনলাইনে বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ স্যার। সঙ্গে বলছি। হ্যাঁ বলো, কি বলছিলে? এক সেকেন্ড। হ্যাঁ বলো, অনলাইনে কি কোশ্চেন করছিলে বলো, কোশ্চেন করছিলে কিছু? না বুঝতে না, পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এক সেকেন্ড, এদিকে দেখো, দেখো এখানে কটা অ্যালুমিনিয়াম এসেছে? দুটো। একটা অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে, একটা ইলেকট্রন 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+, এই যে অ্যালুমিনিয়ামটা এ কি হচ্ছে, এর 3+ হচ্ছে, ঠিক আছে? আর এই অ্যালুমিনিয়ামটা, হ্যালো ওই খাতা পড়ে দেখো, তুমি পড়ে রাখো, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে, আর এই অ্যালুমিনিয়ামটা 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে 3+ হচ্ছে, অ্যালুমিনিয়াম 3+। তো এই যে অ্যালুমিনিয়াম 3+ আর এই অ্যালুমিনিয়াম 3+, দুটো অ্যালুমিনিয়াম 3+, তার মানে এই দেখো দুটো অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে? এখানে অক্সিজেন দুটো ইলেকট্রন ধরে নিয়ে O2- হচ্ছে, এখানে একটা O2-, এখানে একটা O2-, এখানে একটা O2-, 3টে O2-, দেখো 3টে O2-, ঠিক আছে? তো এখন তুমি যখন লিখবে তখন অ্যালুমিনিয়াম এই যে নাম্বারটা কটা লেগেছে, দুটো, এটা অ্যালুমিনিয়ামের নিচে লিখে দেবে, আর এই যে অক্সিজেনটা কটা লেগেছে, 3টে, এই অক্সিজেন লিখে নিচে 3 লিখবে, কি হলো বুঝতে পারছো? এটা চেরম তৈরি করবে, আমি আরেকটা দিচ্ছি। যেমন ধরো এই এই যে SO4 না, এই যে SO4 এগুলো হচ্ছে কার্যকরী মূলক, এরকম কিছু আছে, যেমন SO4 আছে, OH আছে, CN আছে, মূলক এগুলো। হ্যাঁ, এটা হাইড্রোক্সি মূলক, সালফেট মূলক, এটা সায়ানাইড মূলক, এরকম আছে, ক্লোরাইড আছে, ক্লোরাইড তো তোমরা জানো, এটা তো এবারে কথা হচ্ছে এগুলো মূলক, এগুলো কি, যেমন ধরো তোমরা, আমি এটা বলার আগে একটা জিনিস বলি, কোনো পদার্থ মানে যেমন ক্লোরিন বলো, আচ্ছা অক্সিজেন বলো, এগুলো হচ্ছে মানে এই যে অক্সিজেন না, অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে কি হয়ে যাচ্ছিল, O2-, ক্লোরিন একটু আগে দেখলে একটা ইলেকট্রন নিয়ে কি হয়েছিল, Cl-, আর কি আছে, নাইট্রোজেন, নাইট্রোজেনের 3টে দরকার, ও 3টে নিয়ে নেয়, 3-, এরকম হয়। এটা অক্সিজেন ছিল, দুটো মাইনাস যখন হয়েছে এই আয়নটার নাম হয়ে যায় অক্সাইড আয়ন, বুঝতে পারলে? ক্লোরিন একটা ইলেকট্রন যখন নিয়ে নেয়, সেটা নিয়ে তারপরে যখন আয়নটা তৈরি হয় সেটা হয়ে যায় ক্লোরাইড আয়ন। নাইট্রেট নাইট্রোজেন 3টে নিয়ে হয়ে যায় নাইট্রাইড আয়ন, বুঝতে পারলে? এগুলো সব নাম, এগুলো কিছু না। এবার কথা হচ্ছে আমার যে এই যে আয়নগুলো আছে না, এই যে অক্সাইড আয়ন বলো, এই যে ক্লোরাইড আয়ন বলো, এগুলি হচ্ছে তোমার বিক্রিয়া করে, বিক্রিয়া পরমাণু করে না, পরমাণু প্রথমে এতে ট্রান্সফার হয়, আর ট্রান্সফার কি করে হয়, ওই চেঞ্জ করে আর কি। তো ওই সময় যে বন্ধনটা তুমি মানে এই যে এই ট্রানজাকশন ইলেকট্রনের এই যে ট্রান্সফার, এই যে ট্রান্সফার করছে, ইলেকট্রন টোটালি দিয়ে দিচ্ছে, কেউ একজন টোটালি নিয়ে নিচ্ছে, এই যে পুরো মানে বিয়ের মতো এরকম দেখতে গেলে কোনাদান হয়ে যাচ্ছে, মানে ওই যে জিনিসটা হচ্ছে না, পুরো ট্রান্সফার, এমন তো নয় যে ট্রান্সফার মানে একদম ট্রান্সফার, এমন তো নয় যে বাড়িতে আধা থাকছে ওটা আধা দিন থাকছে 6 মাস এখানে থাকছে, এরকম তো নয়। ওই ট্রান্সফারটা একদম যে পুরোপুরি হয়ে যাচ্ছে না, এই ট্রান্সফারটাই, এই ট্রান্সফারের ফলে যে বন্ধন তৈরি হয় সেই বন্ধনকে বলা হচ্ছে এই যে আয়নীয় বন্ধন,
বুঝতে পারলে? আরো এখানে অনেক উদাহরণ আছে, আমি তোমাদের এত উদাহরণ এখানে যদি করালে তাহলে আমার আর বাদ বাকি আজকে আর কাজ করতে হবে না। প্রচুর উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে তোমরা যে মূলক বলছিলে, আমি যদি মূলক আচ্ছা মূলক পরে বলছি, তার আগে তোমাকে এটা বলে দিই। আচ্ছা, তিনটে তো বন্ধন, তিনটে বন্ধন বলার আগে আমি তোমাকে বলি, একটা তো বলে দিলাম আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তোমরা আমার কাছে সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে এটাই হচ্ছে, আমার কাছে কোনো পিডিএফ নেই। আই হ্যাভ নো পিডিএফ, কোনো পিডিএফ নেই আমার কাছে, আমার কোনো পিডিএফ নেই। তোমরা এই যে শুধু হ্যাঁ পিডিএফ আছে মানে কি জানো তো, আমার মানে কম্পিটিটিভের পরে পড়ার সময় শুরুতে আমি যে পিডিএফটা তৈরি করছি, যেমন এই কোয়ালিটির পিডিএফটা, আমি তো সায়েন্সে ছিলাম, তো পরে আমার সায়েন্সের কোনো পিডিএফ নেই আমার কাছে। এবারে আমার কাছে আর্টসের কিছু কিছু পিডিএফ আছে, তার মধ্যে আর্টসের ইতিহাস ফিজিক্সের কোনো পিডিএফ নেই, শুধু পলিটিক্যাল সায়েন্সের পিডিএফ গুলো আছে, যেটা তোমাদের ভাগ্য ভালো তোমরা পেয়ে যাচ্ছ। মানে ওই পিডিএফ গুলো অনেক মানে আমি অনেক আগে নিচে পড়েছি, অনেক বই পড়েছি, সেগুলো দেখে আমার ওই পিডিএফ গুলো তৈরি করা। তো ওই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাচ্ছ হাতে হাতে, নাহলে আমার কাছে কোনো পিডিএফ নেই, সিরিয়াসলি কোনো পিডিএফ নেই আমার কাছে। আমি কোনো পিডিএফ বানাই না, কি করবো পিডিএফ বানাই? পিডিএফ নিয়ে করবে কি? সবচেয়ে বড় কথা, তুমি পিডিএফ নিয়ে করবে কি? এই ক্লাসগুলো কিন্তু অনলাইন আছে তো। আমি তোমাকে নরমাল বলি, দেখো তোমার যদি পড়তে খুবই ভালো লাগে, যদি খুব পড়তে ভালো মনে হয়, পিডিএফ দেখলে বারবার পড়ি, ঠিক আছে, তুমি এক কাজ করবে, বাড়িতে যাবে, এই ভিডিওগুলো তো অনলাইন আছে তো, ভিডিওগুলো চালু করবে, পিডিএফ তৈরি করবে নিজেরা আনন্দে। আরে তুমি এই ক্লাসগুলো পাচ্ছ এখানে, আমি তোমাকে এই যে কথাগুলো বলছি, তোমার যেগুলো মনে হচ্ছে যে এই কথাগুলো আমি ভুলে যেতে পারি, নোট পিডিএফ নোট তৈরি করার প্রথম পদ্ধতি আমি তোমাকে বলে দিই। তুমি কোনোদিন নোট বানাবে না যে এরকম, মানে আমি লজিক্যালি আমি অন্য কাউকে কথা বলতে পারবো না। আমি যদি তোমাদের বলি, তোমরা তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছো, তো তোমাদের একটা হ্যাবিট থাকতে পারে, তো ভালো খাতা বানাই, ওখানে ভালো করে সুন্দর করে সব সাজিয়ে লিখবো ভালো করে। ও মানে ও আমার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ওটা আমি করি না। আমি আমার পড়ে থাকবো, যদি খাতায় আমি বানাইও না, ও খাতা পড়ে যাবে, ও বছর খানেক পরে ওই খাতা দোকান বানাইলে ও দিয়ে দেবো, কোনো কাজে লাগে না। তুমি এখানে ঢোকাও, এখানে ডাইরেক্ট ডাউনলোড করবো, খাতায় নিয়ে কি হয় তোমার? তুমি যদি খাতা চাও, তুমি ভিডিও আছে, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সুন্দর করে লিখো খাতা। এবারে কথা হচ্ছে তুমি না লিখলেও কোনো দোষ নেই। এবার কথা হচ্ছে যদি তোমার পিডিএফ কিরকম মানে খাতা কিরকম তৈরি করবে, তোমার যদি মনে হচ্ছে যে এই কথাগুলো, ধরো আমি আয়নিক বন্ধন সম্বন্ধে এত কিছু বলবো, তোমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমার মনে হচ্ছে ভুলে যেতে পারিনি, একটু বাড়িতে গেলেই আমি হয়তো ভুলে যাবো, ভিডিও দেখো, ওই কথাগুলো আমি ভিডিওতেও সেম কথাগুলি থাকবে, তো তুমি ওখানে দেখো, আস্তে 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 করে লেখো, যেগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট, ভুলে যেতে পারো। তো ভিডিও আছে, তুমি এতটা টেনশন করছো, নোট বানিয়ে নাও ওখানে বাড়ি গিয়ে। এখানে নোট বানানোর দরকার কি? বানানোর দরকার নেই, এখানে বোঝো না ভালো ভিডিওগুলো চিপে লোড করে শুনে নেই। দেখো হলো, তোমার ভিডিও যদি বানানোর দরকার আছে, তুমি বাড়িতে যাও, ভিডিও দেখো, আবার একবার দেখো, দুবার তিনবার পাঁচবার 10 বার। হাফ দিন চলে, হ্যাঁ সাউন্ড থাকে, হাফ দিন কোথায়, একদিন আগের ক্লাস হয়। আচ্ছা ভাই, আজকে সাউন্ড রেকর্ড হচ্ছে তো, ঠিক আছে, আমি তো মুশকিল হয়ে যাবে, এরা না হলে আবার কমপ্লেইন করবে আগের দিন আমাকে। দেখো তোমরা এট এ টাইম, আমি তোমাকে বলি পরিষ্কার কথা, তোমরা যদি মনে হয় এইরকম মানসিকতা নিয়ে বসবে না যে স্যার পড়াচ্ছে, ধরো একটা জিনিস মিস করে গেলে, তুমি ধরো শোনোনি আমার কথা, বাই চান্স কিছু অ্যাবসেন্ট মাইন্ডলেস ছিল, তোমার মনে হচ্ছে ধরো ঠিক আছে কথাটা স্যার বলে আর বুঝতে পারলাম না, ঠিক আছে ও পরে শুনে নেবো, পরে বাড়ি থেকে আরেকবার দেখে নেবো ভিডিও, ওরকম করবো। তোমার সবসময় এখানে যখন বসবে, তুমি তোমার মাথায় একটাই টেনশন, মানে মাথায় একটাই জিনিস থাকবে যে আমি যা বুঝবো এখানেই যেন বুঝে নি, বাড়িতে গিয়ে যেন না বুঝতে। হ্যাঁ তুমি বাড়িতে গিয়ে ভুলে যদি ভুলে যাও তাহলে দেখো, নাহলে এরকম মাইন্ডসেট আগে থেকেই করে রাখো যে আমি যা বুঝবো এখানেই ফাইনাল বুঝবো, তবে তুমি বেশি দিন মাথায় ধরে রাখতে পারবে, নাহলে কোনোদিন মাথায় ধরে তুমি লিখে না, তুমি সবসময় ভুলবে। একটা আমি 10-12টা পরীক্ষা দিতাম, কিছু হবে না। আমরাও শুরুতে এরকম করেছি, ফল পেয়েছি, তো এই জন্য ফল তখন এখনো পেয়েছি। তো এই জন্য জিনিসটা হচ্ছে সেটা এই জন্য আমি এই জন্য বারবার বলি, যা হবে এখন মনে হচ্ছে এখনই পড়ে নাও। 1 বছর তোমরা তো পুলিশের জন্য তৈরি করছো, এমন তো নয় তোমরা এর জন্য পাবলিক সার্ভিস কমিশন করছো। পাবলিক সার্ভিস কমিশন মানে আমি ডব্লিউসিএস এর কথা বলছি, ডব্লিউসিএস করলে 3-4 বছর লেগে যায়, ওটা লেখা কথা, বা কারো 1 বছরই হয়ে যায়, সে তো পড়াতা লেভেল সেরকম থাকবে, সেরকম যদি সে অধ্যাপসায় দিয়ে পড়ে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ঠিকঠাক ভালো থাকে, বুঝতে পারো। তো যদি তোমরা তো পুলিশের জন্য বেশিরভাগ তুমি করছো, যদি পড়ো 1 বছর আরামসে 1 বছর পড়ে নাও, তারপর পুলিশের চাকরি এমনি তুমি পুলিশের চাকরি পেয়ে যাবে, লিখে পুলিশের চাকরি পেয়ে যাবে। হ্যাঁ মাঠটা আমার হাতে নেই, মাঠটা তোমাদের হাতে আছে, নাহলে রিটিন পরীক্ষা তোমরা হেসে গেলে পাস করে যাবে, হেসে গেলে, বুঝছো। তো এরকম হচ্ছে কাণ্ড। এবারে কথা হচ্ছে আমি হয়তো কালকে কুইজ করাচ্ছিলাম, তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার ইংলিশে কুইজ করাচ্ছেন, কোশ্চেনের লেভেল টাফ হচ্ছে, 30টা 40টা কোশ্চেন বলে আমি বড় যে 5টা 6টা পাচ্ছি, আর বেশি পাচ্ছি না।
তুমি তোমার যদি মনে হয় যে কোশ্চেনের লেভেল ওরকমই হয়, কোশ্চেনের লেভেল ওরকম, তুমি কোনো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেবে, নিয়ে কোনদিন ঘাঁটবে, দেখবে ডাইরেক্ট পুলিশের পরীক্ষা ডাইরেক্ট কটা কোশ্চেন আছে, নেই ডাইরেক্ট। তোমাকে আমি কালকে একটা কোশ্চেন দিয়েছিলাম, তত্ত্ববোধিনী সভার, মানে এদের মধ্যে কেউ একজন তত্ত্ববোধিনী সভার মেম্বার ছিল না, বুঝতে পারছো? জ্যোতিবা ফুলে। এবার কথা হচ্ছে সত্যশোধক সমাজের ছিল, বুঝতে পারছো? ওরা আলাদা আছে। এবার কথা হচ্ছে যে ওই যে জ্যোতিবা ফুলে, ওই নামটা তুমি তো তখনই জানবে যখন তত্ত্ববোধিনী সভার সবকটা মেম্বারকে জানবে। ওই জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছি, তত্ত্ববোধিনী সভার রাজ্য মেম্বারগুলো ছিল 4টা মেম্বার, ওই দিয়ে দিয়েছি। এবার কথা হচ্ছে ওই মেম্বারগুলো তুমি জানলে তবেই তো তুমি জানতে পারবে যে জ্যোতিবা ফুলে ছিল কি ছিল না। তো তোমাকে একটু ডিপে করতে হবে। তোমরা ইতিহাস শুধু কি ক্লাসই করছো না, আমরা বই ফইও পড়ছো কি বল জনবাদ আর কি মানে একটা ইউনিভার্সাল বই হয়ে গেছে আর কি। না তুমি পড়ো, ওটা ভালো, খারাপ না। একটা বই আমার কাছে ইতিহাসের না, ইতিহাসে প্রচুর বই আছে। তোমার এই জনকুমার আছে, কৃষ্ণা রেড্ডি আছে, পুনম দালাল দহিয়া আছে, আছে যেটা তোমার স্পেকট্রাম বলে যেটা, ওটা আছে। হ্যাঁ পাহাড়ি আছে। তুমি এত ইতিহাস বই আছে। আর রাজু শেঠের একটা বই আছে, তো এতগুলো বই আছে। এদের মধ্যে এগুলো বাংলা আছে, রাজু শেঠের বা তোমার এই জীবন বাংলা আছে। তোমরা একটা বাংলা বই অন্তত পড়ো, বুঝতে পারলে? আর পড়ার জন্য আমি এর কথা ছেড়ে দিলাম, পলিটিক্যাল সায়েন্স ছেড়ে দিলাম। পলিটিক্যাল সায়েন্স পড়া দরকার নেই, যা যথেষ্ট, তোমরা যা পিজিএ দিবো এর মধ্যে তুমি পড়ে যাবে। কিন্তু ইতিহাসের জন্য একটু পড়ো, বইটা একটু পড়ো, ইতিহাস একটু ডিপ চলে যায় মাঝে মাঝে। আচ্ছা দেখো কোয়েন বন্ডটা দেখা যাবে। আণবিক বন্ধনে কি ছিল? পুরো স্থানান্তরিত হচ্ছিল ইলেকট্রন। কোভ্যালেন্ট বন্ধনে কি? তখন ধরো হাইড্রোজেন, কটা ইলেকট্রন আছে? একটাই আছে। এর একটাই, টোটালি একটাই ইলেকট্রন, একটা প্রোটন আর একটা ইলেকট্রন, আর কিছু নেই। আর ক্লোরিনের 7টা, এর 7টা ইলেকট্রন আছে। আর এর আছে তোমার একটা, আর হাইড্রোজেনের একটা আছে। এইবারে বলো কি হবে? এর একটা ধরতে পারলে একটা ধরতে পারলে হয়ে যাবে, এগিয়ে দিয়ে দেবে না, কি করে দেবে? এর কাছেই আছে একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন সম্ভব। তুমি দেখো, তুমি ওই সোডিয়াম বা আমি যেগুলো আগে করেছিলাম, ওদের কাছে 13টা, ওদের কাছে 11টা 13টা এরকম করে ইলেকট্রন ছিল। ওখান থেকে ওরা 3টে দিচ্ছিল, দিয়ে 10টা হয়ে যাচ্ছিল। সোডিয়াম একটা দিয়ে 10টা হয়ে যাচ্ছিল। কিন্তু আলটিমেট ফাইনালি ওদের কাছে ছাড়ার পরেও তো ইলেকট্রন ছিল। এর কাছে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, ইলেকট্রন নেই। ইলেকট্রন না থাকা মানে সর্বনাশ হয়ে যাবে। যদি টোটাল ইলেকট্রন ট্রান্সফার করে দেয় না, তাহলে এর ভেতরে যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস ব্লাস্ট করে যাবে। নিউক্লিয়াস ব্লাস্ট করলে কি হয় তোমার কোনো আইডিয়া নেই। নিউক্লিয়াস ব্লাস্ট করা মানে হচ্ছে তোমার পরমাণু বোম, বুঝতে পারলে? যে কোনো পরমাণু যদি ফাটানো হয়, হ্যাঁ, যার নিউক্লিয়াস ব্লাস্ট করা থাকে, নিউক্লিয়াস ব্লাস্ট করে গেলে একটু মুশকিল হয়ে যায়, হাইড্রোজেন বোম। এবার কথা হচ্ছে যে একটা ইলেকট্রন আছে, তো কিছু করার নেই। এইরকম টাইপের মৌল যাদের মানে যাদের টেন্ডেন্সি কমায়, ধাতুদের মধ্যে এগুলো হয়। ধাতু যেখানে দেখতে হবে না, সেখানে আয়নিক বন্ধন হয়ে যাবে। এগুলো যেমন হাইড্রোজেন ধাতু, গ্যাস ধাতু। হ্যাঁ, 2 নাম্বার কেন? এটাও ধাতু। দেখো এই সাইডে যেগুলো আছে না, এগুলো একদম মারাত্মক ধাতু। এদের এগুলো সব ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আর এগুলো সব ক্ষার ধাতু। ওই ক্ষারীয় মৃত্তিকা এগুলো ধাতু। এদের থেকে এদের ধাতব ধর্ম আরো বেশি। তুমি বলবে হাইড্রোজেন তো আছে, এটা অধাতু। হাইড্রোজেনই হচ্ছে একমাত্র ব্যতিক্রম। ওই জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে। ওর মধ্যে ধাতব গুণও দেখা যায়, অধাতব গুণও দেখা যায়। হ্যাঁ, এবার কথা হচ্ছে, হ্যাঁ ওকে এখানেও ফেলা যেতে পারে, আবার এখানেও ফেলা যেতে পারে। তো কথা হচ্ছে যে এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মধ্যে 2 রকম ধর্ম দেখা যায়। ওর ধাতব ধর্ম দেখা যায়, অধাতব ধর্ম দেখা যায়। কিন্তু অধাতব ধর্মটা একটু বেশি দেখা যায়, ওই জন্য গ্যাস। বুঝতে পারলে? হাইড্রোজেন তো গ্যাস, তো এরকম অধাতবই ধরে রাখবে। ধরে দেখাও, এখানে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, কি হয় এর মধ্যে? এ কি ডিরেক্ট দিয়ে দেবে না? এরা করে কি? এরা করে হচ্ছে শেয়ার করে, ইলেকট্রনকে শেয়ার করে। ওখানে কি হচ্ছে? একদম ট্রান্সফার হচ্ছে। এখানে ট্রান্সফার হয় না, এখানে শেয়ার। যেমন এই একটা ইলেকট্রন আর এদের একটা ইলেকট্রন, একটা শেয়ার, একটা বন্ড তৈরি করবে। বন্ড কিরকম? মানে এরা করবে কি? আচ্ছা দেখো, এ তো সেই সেম, সবাই সুস্থির হতে চান। বাইরে কাউকে হয় 2টো করতে হবে, না 8টা করতে হবে। দেখো এ যদি এই ইলেকট্রনটা নিয়ে যদি এরা শেয়ার করে, দেখো এর 7টা তো আগে থেকেই ছিল। এই ইলেকট্রনটা যখন এর দরকার হবে তখন এই নেবে, তখন এর 8টা সুস্থির হয়ে গেল। আর যখন এর দরকার হবে, এর কাছে একটা ছিল আর এই একটা নিলে 2টো, তুমি 8টা তো হলো না? 2টো হলে হতে পারে না? কে কক্ষপথে কটা থাকে? 2টো। বড় জোর 2টো থাকলেই সুস্থির হয়ে যায়।
তো সেই অনুযায়ী এরা তৈরি করে একটা বন্ধন। এই শেয়ারিং ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ধন তৈরি করে, যেই বন্ধনটাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন। এই বন্ধন বুঝতে পারলে? এই একটা বন্ধনে কটা ইলেকট্রন থাকে? দুটো, একটা দুটো, এই একটা ইলেকট্রন থাকে, বুঝতে পারলে? এই একটা বন্ধনে থাকে দুটো ইলেকট্রন। এই বন্ধনটা হচ্ছে সিঙ্গেল বন্ধন, বা এক বন্ধন, বুঝতে পারলে? এই আরেকটা নাম আছে সিগমা বন্ড। আমি এবার যাবো, এবারে কেমিস্ট্রি একটু টাফ হবে, কারণ কোভ্যালেন্ট বন্ড অনেক বড় আছে, এটা তোমার বন্ড অ্যাঙ্গেল বের করা আছে, লোন পেয়ার আছে, অনেক কাণ্ড আছে। এবার কথা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, আয়নীয় বন্ধন খুব সোজা ছিল, তো ডিরেক্ট ট্রান্সফার হয়ে যায়, ওই জন্য অত প্রবলেম হয় না। কিন্তু এখানে ট্রান্সফার হয় না, এখানে শেয়ার হয়। আরেকটা উদাহরণ দিই, কার্বন আর অক্সিজেন কি হবে এদের মধ্যে? করো চেষ্টা করো, কিরকম শেয়ার করতে পারবে? হ্যাঁ, কার্বন অক্সিজেন। কার্বনের হচ্ছে ছটা। হ্যাঁ, কার্বনের চারটে, কার্বনের ছটা, আর ওর অক্সিজেন আটটা। করো অনলাইনে এটা চেষ্টা করো। হ্যাঁ, কতটা সোজা না? যতটা তুমি মুখে বলছো ততটা সোজা না, করো খাতায় করো। আরে ওটা কি অঙ্ক তুমি যখন করবে তখন কি করবে? স্যার হয় হ্যাঁ, ওইটাই তো প্রবলেম না। করো, একটু মাথা খাটাও, আমি দেখি। হ্যাঁ, শেয়ার করো, তার সাথে কটা শেয়ার করবে? করো সংকেত না, সংকেত চাইছি না, সংকেত আমি জানি, সংকেত করা দরকার নেই, তুমি বানাও, মানে ওই শেয়ারটা ডট বাটনটা দেখাও আমাকে। করে নাও, খাতায় করে নাও, দিয়ে আমাকে খাতা দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আর ওটা তো তোমার আয়নীয় বন্ধন হয়ে যাবে। কোনো কিছু প্লাস হয়ে যাচ্ছে মানে ডিরেক্ট প্লাস হয়ে যাচ্ছে মানে আয়নীয় বন্ধন হচ্ছে, মানে পুরোপুরি ছেড়ে দিচ্ছে। পুরোপুরি ছেড়ে না দিলে কেউ প্লাস হয় না, আর পুরোপুরি কেউ নিয়ে না নিলে মাইনাস হয়। অনলাইনে করো। তিনটে সি দিতে হবে আর দুটো বলি। হ্যাঁ, তিনটে সি আর দুটো বলি না। তিনটে সি আর দুটো বলিলে তাই নাকি? কার্বনের আমি বলছিলাম, কার্বনের বাইরে কক্ষে কটা আছে? চারটে। ওরা চারটে লাগবে। কার্বনের বাইরে কক্ষে আছে চারটে, তাই তো? হ্যাঁ, চারটে। চারটে। হ্যাঁ। আর অক্সিজেনের বাইরে কক্ষে কটা আছে? ছটা। 1 2 3 4 5 4 5 6 ছটা। এবার কথা হচ্ছে তুমি যদি এর আমাকে একটা কথা বলো, তুমি এর দুটো যদি একদম দিয়ে দাও, এর দুটো আছে চারটে আছে, তাই তো? তুমি এর একদম যদি চারটে ট্রান্সফার করে দাও, কি দিলে এখানে দুটো, আর একটা কার্বন নিয়েছে, আর একটা দুটো দিয়ে দিলে, তাহলে কার্বনের কি হয়ে যাবে? C4+। এরকম কোনো মৌল হয়ই না। আমি তোমাকে কি বলেছি? 3+ অবধি হতে পারে ধাতু, বলেছিলাম আমি। 3+ হলে তো 4+ হয়ে যাবে, হবে না? এর কাছে আমি তো উজ্জ্বল করবো, এর শেয়ার কিরকম শেয়ার করে? প্রথমে এর কটা দরকার? দুটো তো শেয়ার করলে দুটো। এখন এর কটা হয়ে গেছে? এর হ্যালো, দেখ বাবা উপরে খাতা দেখো না, ও বুঝতে পারবে না কিছু বাড়িতে। এখন দেখো এর কটা হয়ে গেল? 8টা। তাহলে এর 6টা, আর এই দুটোকে ধরে যদি নিয়ে 8টা হয়ে গেল। তার মানে কটা হয়ে গেল? 4টে আর দুটো 6টা। 6টা হয়ে গেছে, বুঝতে পারছো? আরটাও সিম নিয়েছো কটা? এবারে দুটো নিয়ে দেখো এরও 8টা হয়ে গেল, ওদের সবার 8টা হয়ে গেছে। গেল কিরকম দেখতে হচ্ছে কার্বন? দেখো এখানে দুটো টান, মানে দুটো মানে 4টে হয়েছে, একটা দুটো অক্সিজেন, একটা দুটো অক্সিজেন, বুঝলে? এই কাণ্ডটা হচ্ছে হয় বন্ধন। এখানে দেখো এক বন্ধন নেই, কিন্তু দ্বিবন্ধন, তো এটা হচ্ছে ডাবল বন্ধন, দ্বিবন্ধন। এবার কথা হচ্ছে দেখো এদের কাছে কিছু খালি খালি ইলেকট্রন পড়ে আছে, এর কাছেও কিছু খালি খালি ইলেকট্রন পড়ে আছে। এর কাছে কটা খালি ইলেকট্রন পড়ে আছে? একটা দুটো তিনটে চারটে,
এর কাছে একটা দুটো তিনটে চারটে হলো। এই ইলেকট্রনগুলোকে বলে লোন পেয়ার, যারা বন্ধনে অংশগ্রহণ করলো না, যারা খালি পড়ে আছে। লোন মানে একলা, অ্যালোন, অ্যালোন মানে একলা না, তো অ্যালোন থেকে এটা সেটা দাও লোন ধরো। লোন মানে একলা, আর পেয়ার মানে জোড়া। একলা একলা জোড়া। এখানে কটা জোড়া আছে? একটা দুটো তিনটে চারটে। কটা পেয়ার আছে তাহলে? টোটাল চারটে লোন পেয়ার আছে, বুঝতে পারলে? তো চারটে লোন পেয়ার এখানে আছে, আর এইটা হচ্ছে টোটাল বন্ধন দিয়ে এটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করলো, দিয়ে হয়ে গেল। হলো, আমি আরেকটা দিচ্ছি, আরেকটা কথা। তোমরা লোন পেয়ার হিসেব করে বের করবে কটা আর বানাও। এটা বানাও। হ্যাঁ NH3 মানে সোডিয়াম নাইট্রোজেন আর হাইড্রোজেন। আমি তোকে সংকেতটাই লিখে দিলাম, বুঝলে? করো। হ্যাঁ আমি তোমাকে সংকেতটা লিখে দিয়েছি, তোমরা করো। হ্যাঁ না না, এটা সংকেত লিখে দিয়েছি। যেমন কার্বনের আমি ওই যে কার্বনটা করেছিলাম, ওর আমি এরকম দেখলাম না, এরকম হয়েছে, এরকম সংকেত কি হবে? কার্বন আর দুটো অক্সিজেন CO2, কার্বন আছে। এরকম আমি এই সংকেতটা আমি আগে থেকে লিখে দিয়েছি। হ্যাঁ তিনটে আছে, তোমাকে বানাতে হবে তিনটে আছে কি নেই সত্যি সত্যি। কেউ সংকেত তুই লিখে দিয়েছো, তিনটেই আছে। বানাও, তুমি বানাও, এটা বানাও। না এখানে কোনো দেয়াদের সিস্টেম নেই। শেয়ার করো, শেয়ার করো, দেখো 8টা বানাও, পরিষ্কার কথা। আচ্ছা অনলাইনে গান বলছি, অনলাইনে একবার বুঝতে পারছো? এটা বানাও তাহলে, এই NH3টা বানাও। আচ্ছা তোমরা আগেরটা বুঝতে পেরেছিলে, কার্বন ডাই অক্সাইডেরটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এটা। আস্তে আস্তে আস্তে, বুঝতে পারছেন? দাঁড়াও, কথা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 বেরিয়েছে তো, দেখি। হ্যাঁ আরে হ্যাঁ বলো। কোথায় বন্ড? কোথায় বন্ড বানাও? বন্ড বানাও মানে পেয়ার গুলো তৈরি করো। করো করো করো, সোডিয়াম রাখো মাঝখানে। আরে তুমি করো করো করো, যতটা করো করো, আমি দেখছি। ওই তো হয়েছে, হয়েছে হয়েছে। এই দুটো পেয়ার না নিচের দিকে রাখো, এক জায়গায় রাখো, এবং দুধারে বের করে রাখো। এই দুটো ইলেকট্রন পেয়ার নিচে এক জায়গায় রেখে দাও, যেমন ও করেছে। তো আলাদা আলাদা যেন না রাখে, একসাথে রাখো আর কি, দুটোকে দেখতে ভালো লাগে, তাই না? হ্যাঁ মানে আরে একই সাথে ওই দুটো ফুটকিকে একই সাথে রাখতে বলছি। হ্যাঁ আচ্ছা তাকাও। নাইট্রোজেন, নাইট্রোজেনের কত? 7, মানে 2 আর 5। লাস্টের কক্ষপথে কটা আছে? 5টা। এটা তুমি বারবার প্র্যাকটিস করতে করতে না এই যে স্টাইলটা চলে আসবে, যে ভালো করে লিখতে হয় কিরকম। একটা দুটো তিনটে চারটে 5টা, এরকম লিখেছো? আচ্ছা দেখো এ কি চাইছে? বাবা দেখ এদিকে, হাইড্রোজেন চাইছে। এবারে এর কথা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে করবে, মানে এ চাইছে যে আমার আর 3টে দরকার। তো আমি এমন কাউকে ধরবো যার সাথে আমি শেয়ার করতে পারবো। তেমন কি আছে? হাইড্রোজেনই আছে একমাত্র। হাইড্রোজেন নিয়ে এসো। হাইড্রোজেনের কাছে একটা আছে, এই একটা এর সাথে করবে। যে এর এখন দেখো 6টা হয়ে গেছে, 6টা হয়ে গেল। আবার একটা হাইড্রোজেন নিয়ে এসো, 7টা হয়ে গেল। আবার একটা হাইড্রোজেন নিয়ে এসো, 8টা হয়ে গেল, হয়ে গেল। আর এটা লোন পেয়ার, এটা পড়ে থাকবে, দুটো কোনো কাজে লাগে না। তো NH3 লোন পেয়ার দুটো পড়ে আছে, দুটো বলছি, একটা লোন পেয়ার একটা আছে না, ঠিক আছে? পেয়ার মানে জোড়া কটা আছে? লোন পেয়ার মানে জোড়া কটা আছে? একলা জোড়া কটা আছে? একটা আছে। দুটোকে দুটো ভেবো না, দুটো আছে বলে দুটো না, জোড়া একটাই আছে। জোড়া মানে দুটো না, দুটো একটাই, জোড়া তো একটাই ধরা। লোন পেয়ার একটা। হ্যাঁ লোন পেয়ার একটা আছে। ধরো কিরকম দেখতে হয়? হ্যাঁ বুঝতে পেরেছো কিরকম দেখতে হয়? বন্ধন 1 2 3, বন্ধন বন্ধন আমি যেটা তোমাকে বানাতে বলছিলাম, এটা একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। এই বন্ধনটা বানাতে হয়, এই যে বন্ধনটা। আপনাদের লোন পেয়ার যেমন বলে, এই একটা লোন পেয়ার যেমন বলে, এন মানে নাইট্রোজেন আর এন মানে সোডিয়াম। এটাতে এন আছে। হ্যাঁ তো নাইট্রোজেন তো, সোডিয়াম তো না। তাই আমার থেকে খাতাতে কাছে এন 7 দেওয়া আছে আর এন দেওয়া আছে 11। হ্যাঁ এটা 7 ধরেছে। এই কোথায় আছে? আমি এর কথা বলি, কারণ দেখো নাইট্রোজেনের কত 7 লেখা আছে তো তোমার খাতা?
ঠিক আছে আচ্ছা অনলাইনে দেখতে পারলে, বুঝতে পারলে? স্যার এইটা একবার বুঝিয়ে দিন। ভিডিওটা পাওয়ার পর হালকা করে একটু পিছনের দিকে যাবে, দিয়ে ছেড়ে দেবে, বুঝে যাবে। আরে বাবা কি অসুবিধা হচ্ছে এখানে তোমার, বলো কোথায় বুঝতে পারছো না? বলো। ওই হাইড্রোজেন ওখানে একটা নিলেন বলে ওখানে লোন পেয়ার বললেন, ওটা বুঝতে পারলাম না। আচ্ছা জো- দেখো হাইড্রোজেন আরে এর উপরে কিছু না, এটা তো আমি নিচে লিখেছি। এইটা বুঝতে পারছো কি, এতটা বুঝতে পারছো কি না? পারলে বলো, আমি তারপর আবার বলছি। দেখো নাইট্রোজেনের তো কথা বলো না, নাইট্রোজেনের তো 7টা ছিল ইলেকট্রন, মানে 2টো আর 5টা, তাই তো? স্কুল অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কি টাইপের বিহেভিয়ার এগুলো? চুপ করো, চুপ করো না। দেখ নাইট্রোজেনের কটা? 7টা। তো প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 5টা। অনলাইনে ভালো করে দেখো, এই 5টা ইলেকট্রন হচ্ছে আমি এখানে রেখেছি, 1টা 2টো 3টে 4টে 5টা, বুঝতে পারলে? এর দরকার হচ্ছে তোমার 3টে, এর দরকার আর 3টে, 5টা আর 3টে হয়ে গেলে এখানে 8 হয়ে যাবে, বাইরে থেকে 8টা হয়ে যাবে, সুস্থির হয়ে যাবে। এবারে সেই 3টে আমি কার কাছ থেকে নেব? হয় কারো কাছ থেকে আমাকে নিতে হবে, আর নয় হচ্ছে তোমার এ হবে, কি বলে, ছেড়ে দিতে হবে। এবারে একটা মৌল আছে, তুমি বলতে পারো, তুমি এখানে বলতে পারবে যে আমার তো সোডিয়াম দিতে পারি, হ্যাঁ সোডিয়াম তো একটাই ছাড়ে। তো আমি যদি এটা আমি সমযোজী বন্ধন না একটু সাইড করে গিয়ে যদি আমি এরকম দেখাই, ধরো নাইট্রোজেন আছে এখানে, নাইট্রোজেনের পর ধরো 1 2 3 4 5, 5টা আছে। আর আমি ধরো সোডিয়ামের তো একটা বাইরে পক্ষে একটা আছে, একটা সোডিয়াম এঁকে দিয়ে দিল, আবার একটা সোডিয়াম এঁকে দিয়ে দিল, আবার একটা সোডিয়াম এঁকে দিয়ে দিল, এও হতে পারে। তো এখানে সংকেতটা কি হতো? এর এটা উল্টো হয় কারণ এটা ধাতু, যেহেতু ধাতু আগে লেখে NH3 এর মানে মৌল আছে, বুঝতে পারছেন? তো সেটা সেই মৌলটা তো আলাদা, সেটা তো আয়নিক বন্ধনের জন্য হয়, এই সেম মৌল আয়নিক বন্ধনের জন্য হয়। এটা কি? এটা সমযোজী বন্ধন। হ্যাঁ বলো, দাঁড়াও কোশ্চেন আমি বলার আগে এটা বলে দিই, পুরোটা কোশ্চেন শুনছি। এবারে হাইড্রোজেন এলো, হাইড্রোজেন নিয়ে একটা হাইড্রোজেন এর সাথে বন্ধন করে একে 6, আরেকটা বন্ধন করে রাখো, প্রত্যেকটা 3টে হাইড্রোজেন নিয়ে 3টের সাথে বন্ধন করে 8টা করে দিতে রাখো, 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেন 8টা হয়ে গেল। এর হাইড্রোজেনের 1 2 দুটো হয়ে গেল, এর দুটো হয়ে গেল, এর দুটো হয়ে গেল, যে সবাই সুস্থির হয়ে গেল, যে একটা বন্ধন তৈরি করলো নাইট্রোজেন, তিন দিকে 3টে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, আর নিচে যে লোন প্যাড, এই যে লোন প্যাডটা পড়ে আছে, এই লোন প্যাডটা নিচে পড়ে, বুঝতে পারলে? অনলাইনে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলো কি হচ্ছে? তুমি আমাকে বলো, আমি যে তোমাকে এই সংকেতটা দিয়েছি, তুমি এই সংকেতটা দিয়ে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন ছাড়া আয়নিক বন্ধন বানাতে পারবে? বানিয়ে দেখো আয়নিক বন্ধন কি করে হয়। হাইড্রোজেনকে তুমি যদি পাবো, হাইড্রোজেনের একটা মৌল একটা আছে, একটা দিয়ে দেবে, হাইড্রোজেন দিতে পারে পুরোপুরি কাউকে? দিতে পারবে না, তো প্রত্যেকটা আয়নিক বন্ধন হবেই না। আয়নিক বন্ধন তুমি যদি বানাও না, তুমি নরমাল, আমি তোমাকে আরেকটা দিচ্ছি, তুমি বানাও, আমি তোমাকে বলবো না যে কি বন্ধন হবে, তুমি বানাও ওটা কোন বন্ধন হবে, আয়নিক বন্ধন হবে না সমযোজী বন্ধন হবে। আর যদি তোমার মনে হয় যে ধরো তুমি একটা বানালে বন্ধন একটা হলো, ধরো বা সমযোজী বন্ধন হচ্ছে, তুমি ওটাকে আয়নীয় বন্ধন বানিয়ে দেখো, হয়নি, হবেই না, বলে একটা বন্ধনই হবে, বুঝতে পারছো? যেমন আমি তোমাকে আরেকটা দিচ্ছি, বাহ কমন, সবচেয়ে কমন, পরীক্ষায় প্রচুর পড়ে এটা। কি পড়ে আমি বলছি, কি পড়ে আমি বলিনি, মানে এই সংক্রান্ত পরীক্ষায় পড়ে কোশ্চেন কি পড়ে সেটা তো এখন আসেনি, বলছি তখন আমি স্ট্রাকচার সেটাই, তারপরে তো কোশ্চেনে ঢুকবো, ঠিক আছে? এটা সোজা ওইটা ঠিক আছে, কটা বন্ধন হয়েছে? আবার ভুলে গেছি, এই দ্বিবন্ধন হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শিখে গেছে না না ঠিক আছে, ও লিখেছে ঠিক আছে, তুমি হিসাব করেছো ভুল, হ্যাঁ নাকি দুটো পেয়ার থাকবে লোনটা বলে দাও, হ্যাঁ ঠিক আছে, লোন পেয়ার এই আর যেগুলো বেঁচে গেল ওই বেঁচে, হ্যাঁ ঠিক আছে,
ট্রাই করার দরকার নেই, তুমি যেরকম পারো আঁকো, কোনো অসুবিধা নেই, স্টাইল করে চলে আসবে। মানে ওই যে তুমি দুধারে আঁকছো না, ওটা বারবার বারবার প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ওটা এমন নয় যে কেউ প্রথম থেকে শিখে আসে, কিছু না। তুমি যেরকম পারো, তোমার যেরকম হচ্ছে তুমি সেরকম আঁকো, যেরকম তোমার মাথায় হচ্ছে তুমি ওরকমই আঁকো, কিন্তু আঁকো, করো, বসে থাকো না, আঁকো। হাতে নাতে করো, না হলে প্র্যাকটিস থাকবে না, না হলে করার ধ্যান জাগবে না। এই কাণ্ডটা যদি তোমরা ওই রাত্রেবেলা করতে না, তাহলে বড় ভালো লাগতো। তোমরা আমি একটা কথা বলি, তোমাদের কাছে একটাই ফোন না, তোমরা তো প্রায় মেসেজ থাকো, তোমাদের কথা বলছি। অ্যাকচুয়ালি ওই সময় আমি শুনতে বলেছিলাম একটা দিন 9:30 বা 9টা পরে হলে ব্যাপারটা ঠিক আমি তোমার না, তুমি থাকো, তোমার না আমারও কোচিং মানে পড়ানো থাকে, মানে পড়াবো তুমি রাত্রি পড়া, 9টা পর্যন্ত পড়া প্রত্যেক দিন। তাহলে কিছু করবো না, তাহলে তো সিরিয়াস ইস্যু। হ্যাঁ সেগুলো পরে আমি দেখেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা অনলাইনে, হ্যাঁ বাংলা, আমি সিরিয়াসলি কোশ্চেনগুলো বাংলায় করব, মানে বাংলায় যে আমার কাছে যে কোশ্চেনগুলো আছে, দেখো আমি তো কোশ্চেনগুলো এমন তো না যে আমি ফাঁকা সময় বসে বসে কোশ্চেন তৈরি করি। আমি যদি ওই যে তোমাকে যে 50টা করে কোশ্চেন তোমাদের প্রত্যেকদিন হয় না, আমি যদি 50টা কোশ্চেন তৈরি করতে, বই থেকে তৈরি করতে বসি না, বাংলায় টাইপ করে, মানে আমার পড়া হবে না। আমি কিচ্ছু করতে পারবো না। তুমি কোনোদিন 50টা কোশ্চেন খুঁজে খুঁজে বের করবে, কত সময় লাগে দেখো। এই কোশ্চেনগুলো আমাদের কাছে বানানো আছে, আমরা যেখান থেকে পড়েছি, বা আমাদের যেসব আগের সিলেবাসের যেসব কোশ্চেন, ওই কোশ্চেনগুলো পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে আছে। ওই পিডিএফ ফরম্যাটগুলো ওগুলো বাংলায় ভরি। ওই যে টাইপের যে লেভেলের কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি না, ওই কোশ্চেন যদি তোমাকে মনে করা হয় যে তুমি বাংলায় দেবো না, বাংলায় টাইপ করে উঠতে আমার বহুত সময় লেগে যাবে। মানে আমি আমার কাছে টাইপ করার মতো প্রয়োজন নেই। আমি যদি 6 দিয়েও দিই, টাইপ করতে মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেক দিন তোমাদের এতগুলো করে কোশ্চেন বানাই, রোজ কোশ্চেন করানো হচ্ছে, সোম থেকে শুক্র তোমাদের প্রত্যেক দিন 50টা করে কোশ্চেন করানো হবে। না টাইপ করলে আমি এত জলদি কোশ্চেন বানাতে পারি? কপি পেস্ট করছি, মানে আমার কাছে পিডিএফ আছে একটা, তো সেই পিডিএফ থেকে আমি কোশ্চেনটা কপি করি, পেস্ট করি। আরে ওই কোশ্চেনগুলো আমাদেরই কোশ্চেন, মানে ওগুলো আমরাও পরীক্ষা দিয়েছি একসময়, তো সেই কোশ্চেনগুলো পড়ে আছে আমাদের কাছে। ওই কোশ্চেনগুলো তোমাদের ফরম্যাট করা আছে, বুঝলো না? থোড়ি আমরা কোশ্চেন করছি তৈরি করে। তুমি এত কোশ্চেন যদি, হ্যাঁ কিছু কিছু কোশ্চেন বানাই, মনে হচ্ছে সব কোশ্চেন, কিছু না কিছু কোশ্চেন তো বানানো, যেগুলো নতুন হচ্ছে। যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু যদি প্রোভাইড করা হয়, যেমন তো কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু নিজে বানাই, কারেন্ট অ্যাফেয়ার্স তো আগে থেকে কপি করা, হ্যাঁ সে করানো যায়, মেমোরি ভরে যায়। আমি যখন তোমার কোনো ফাইল সেন্ড করছি না, হালকা হালকা তুমি যদি 15-20 কেবি করে একটা রেকর্ডিং পাঠাই, অডিও 30টা কোশ্চেনে 15 দিনে, মানে প্রায় ওরকম করতে করতে আমি যদি সারা মাসে ধরি না, তখন ধরতে ধরো 100-150 এমবি করে প্রত্যেক মাসে ভর্তি হতে থাকে। তুমি বুঝতে পারবে না 6 মাস 7 মাস পরে 1 জিবি 1.5 জিবি এমনি হয়ে গেছে, বুঝতে পারলে? হয়ে যায়, খুব প্রবলেম হয়। করেছো অক্সিজেন কটা আছে? একটা, দুটো, কটা আছে তো? কটা? হাইড্রোজেন একটা, এই একটা শেয়ার। আচ্ছা তোমাদের মনে হচ্ছে যে আমি এই ইলেকট্রনটাকে ঘুরিতে, একটা ইলেকট্রনকে ঘুরিতে না কি, আর একটাকে ঘোরানো কেন? দুটো কিন্তু ঘুরে নিয়ে দেবো। অ্যাকচুয়ালি করতে পারো তুমি, তোমরা একটু মানে সবে তোমাদের তো আর এগুলো তো থোড়ি তো পরীক্ষাতে আঁকতে হয় না, তো নর্মাল এটা এমসিকিউ থাকে, তার জন্য তুমি এরকম করতে পারো তোমার বোঝা সুবিধার্থে। কিন্তু যদি তুমি মানে 10 সময় পড়তে না, তো 10 আছে, এইসব সিলেবাসে 10 আছে, যদি 10 পড়তে না, তখন তোমাকে স্ট্রাকচার এরকম আঁকতে হবে, এর প্রপার নিয়ম আছে। দেখো এর ইলেকট্রন আর এর ইলেকট্রন তো সমান নয় না, তো যেহেতু আলাদা, তাই তোমাকে হয় এর দুরকম সাইন আছে, একটা ডট সাইন আর একটা ক্রস সাইন, বুঝতে পেরেছো? হয় তোমাকে ডট দিয়ে দেখাতে হবে, নয় ক্রস দিয়ে দেখাতে হবে। দুটো মৌল যখন হয়ে যাবে আলাদা আলাদা, তখন ধরো হাইড্রোজেনের জন্য আমি ক্রস ব্যবহার করেছি, অক্সিজেনের জন্য আমি ডট ব্যবহার করেছি, এবং এই হাইড্রোজেনের জন্য আমি ক্রস ব্যবহার করেছি, বুঝতে পারলে? এটা হচ্ছে নিয়ম আর কি, তোমরা সেটা তোমাদের দরকারি বুঝতে পারলে হবে। আচ্ছা দেখো এবার একটু আসি হ্যাঁ, ওই যে কার্বন ডাই অক্সাইড যেটা ছিল, ধরো কার্বন ডাই অক্সাইডের এটা তো ছিল, আমি কি বলেছিলাম সিঙ্গেল বন্ড, যেগুলো সিঙ্গেল বন্ড সেগুলোকে বলে হয় সিঙ্গেল বন্ড, মানে যে এক বন্ধনগুলোকে বলা হচ্ছে সিগমা বন্ড, বুঝতে পারলো? এর কাছে দেখো কার্বনের সিগমা বন্ড সবসময় যে কোনো দুটো মৌলের মধ্যে হয়। যেমন এখানে দেখো একটা কার্বন আছে আর একটা অক্সিজেন আছে, এদের মধ্যে এটা সিগমা বন্ড, এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে একটা সিগমা বন্ড। কটা সিগমা বন্ড আছে এখানে?
তুমি বলবে এগুলো এগুলো সিগমা বন্ড নয়। এক সিগমা বন্ড যে কোনো বন্ধনে যে কোনো দুটো মৌলের মধ্যে যদি চারটে পাঁচটা হয় না অ্যাকচুয়ালি, হয় একটা হয় না দুটো হয় না তিনটে হয়। ধরো আমি নরমাল বলছি, ধরো একটা এ মৌল একটা বি মৌল, হয় এদের মধ্যে এক বন্ধন হতে পারে, নয় দ্বি বন্ধন হতে পারে, আর নয় ত্রিবন্ধন হতে পারে। তো প্রথম যে বন্ধনটা এটাকে বলে সিগমা বন্ড, মানে একটা বন্ড এদের মধ্যে সিগমা বন্ড, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার পাই বন্ড। বুঝতে পারলে? কি বলে পাই বন্ড? পাই মানে এই যে পাই, আরে পাই শুনেছো? পাই নাম জানো? পাই পাইয়ের মান 22/7, ও ধারণা থেকে ভুলে যাও। পাইয়ের মান 22/7 তোমরা জানো, ওটা পাইয়ের মান 22/7 হিসেবে ধরা হয়। পাইয়ের মান বিরাট, হ্যাঁ এবার কি হয় 22/7 ধরে নিলে না, তুমি 22/7 কে মুসলমান ভাগ করেছো, একটা স্যার 180 লিখে আছে। আমি তোমাদের একটা পাই নিয়ে একটা তোমাদের ধারণা ধরতে দিই। তুমি যদি এটাকে ভাগ করো না, এটা এরকম আসবে 3.14285786, আবার 14285786, এরকম করে রিপিট হতে চলতে থাকবে। বুঝতে পারলে? এবার কথা হচ্ছে এইটা হয় না, পাইর মান এরকম হয় না, পাইর কোনো মান রিপিট নেই। তুমি কোনো সময় ক্যালকুলেটর, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি থাকে না, পাই লিখে সমান চিহ্ন ক্লিক করে দেবে, এরর হয়ে যাবে, মানে কিছুটা উঠে তারপর এরর হয়ে যাবে, কিছু হয় না। এবার কথা হচ্ছে পাইর মান কোনো সময় গুগলে গিয়ে না দেখবে ভ্যালু অফ পাই লিখে দেবে, পাইর মান রিপিট হয় না। এটা না অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই যে ভ্যালুটা ধরা হয় যেটা 22/7 ধরা হয় না, ওটা অ্যাপ্রক্সিমেট। তোমরা এখনো তো তোমাদের এই নাম্বার সিস্টেম এখনো পড়ানো হয়নি। পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, এটা 22/7 একটা রেশনাল নাম্বার। পাই আর 22/7 সেম জিনিস নয়। পাইয়ের মানকে 22/7 হিসেবে অ্যাপ্রক্সিমেটলি ধরে না হয় যে এত হতে পারে, পাইয়ের মান তো শেষ নেই। পাইয়ের 3 পয়েন্ট শুরু হয়ে যায় 1 4 7 এরকম করে শুরু হয়, কোনো সংখ্যা রিপিট নেই, মানে সংখ্যা রিপিট আছে, সিকোয়েন্স রিপিট নেই, আর চলতে থাকবে শেষ নেই। তো এই যে পাইয়ের যে ভ্যালু, তো এটাকে অ্যাপ্রক্সিমেট এরকম ধরে নেয় 3.14, কিন্তু এর ভ্যালু অ্যাকচুয়ালি 3.14 নয়, তো চলতে থাকবে এখন প্রচুর। বুঝতে পারলে? তো পাইয়ের মান যে 22/7 ধরা হয় না, ওটা যাতে অঙ্ক না আগে এগিয়ে যায় তার জন্য, কমপ্লিট করার জন্য পাইয়ের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নেওয়া হয় 22/7। তোমরা মূলত সংখ্যা অমূলত সংখ্যা পড়েছো, শুনেছো নাম নিশ্চয়ই? তো 22/7 হচ্ছে একটা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার, আর পাই একটা ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। নাম্বার সিস্টেম যখন পড়বে সংখ্যা পড়িয়ে আমার মাথা আমার দরকার নেই। চলো দেখো, এবার কথা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড গেল, কার্বন ডাইঅক্সাইডের এই যে বন্ধনটা, এটা কি? এই যে প্রথম বন্ধনটা সিগমা বন্ড বা এক বন্ধন, সিগমা বন্ড। এক বন্ধন কি বলে? সিগমা বন্ড, সিগমা সংকেত এটা। বুঝতে পারছো? দেখেছো সিগমা আগে কেমন? সিগমা, আর এটা পাই বন্ড। একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, এখানেও একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, এটা সিগমা এটা পাই। আরেকটা বলি, যদি এ মৌল আর বি মৌলের মধ্যে তিনটে বন্ধন থাকে, তার মধ্যে একটা কি সিগমা, দুটো হয়ে যাবে পাই, এই দুটো পাই হয়ে যাবে, টু পাই। বুঝতে পারলে? তো তোমরা এটুকু মনে রাখো যে এই যে তিনটে বন্ধন আছে না, এক বন্ধন বলো, দ্বিবন্ধন বলো, ত্রিবন্ধন বলো, এক বন্ধনে তো একটা সিগমা বন্ড খতম, দ্বিবন্ধন যেখানে আছে সেখানে একটা সিগমা একটা পাই আছে, ত্রিবন্ধন যেখানে আছে সেখানে একটা সিগমা দুটো পাই আছে। যদি কোনো সময় চার বন্ধন হয় না, আমি বলছি কথাটা, যদি চার বন্ধন হয় তাহলে একটা সিগমা তিনটে পাই। বুঝতে পারলে? হয় না, আমি বলছি তো যদি এরকম হয়, তো সিগমা বন্ধন একটাই হয়, দুটো মৌলের মধ্যে একটাই সিগমা বন্ধন হয়। বুঝতে পারলে? আর সিগমা বন্ডটাই হচ্ছে এক বন্ধন বন্ধন। তুমি এতক্ষণ যে বন্ধনগুলো দেখলে না, যেমন আমি তোমাকে আরেকটা বলি, এই সমযোজী বন্ধনে আমি তোমাকে একটা মৌল বলছি, ধরো CH4 মিথেন বা মিথেন, শুনেছো তো? মিথেন নাম শুনেছো? মাছ গ্যাস মিথেন, তো মিথেনের সঙ্গে এইটা CH4 সি চারটে আছে, চারটে এইচ আছে, একটা তো কার্বনের তো বাইরে করে চারটে থাকে, বাইরে এইচ, একটা এইচ, দুটো, তিনটে, চারটে, এই একটা, এই একটা, এই একটা, দেখতে কিরকম হয়? এইচ এইচ, এ কার্বন আর হাইড্রোজেনের মাঝে একটা বন্ধন, তার মানে এটা সিগমা বন্ড। এই কার্বন আর হাইড্রোজেনের মাঝে একটা বন্ধন, এটাও সিগমা বন্ড। না 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 না, পাই না, যে কোনো দুটোর মধ্যে একটা বন্ধন হলে সেটা সিগমাই হয়, ঠিক আছে? আরে এর সাথে এতগুলো বন্ধন করেছে, ভেবো না যে এই একটা সিগমা হয়ে গেল আর বাকিগুলো পাই হয়ে যাবে, না, ওরকম না। যদি এর দুজনের মধ্যে যদি দুটো বন্ধন থাকতো তাহলে একটা সিগমা একটা পাই হতো। বুঝতে পারলে? এখানে কি, এখানে কার্বন আর হাইড্রোজেনের মাঝে আমার একটাই বন্ধন আছে, তুমি এই কার্বনের সাথে এই হাইড্রোজেন ধরো, এর সাথে এর ধরো, এর সাথে তুমি যাটার সাথে ধরো না, একটা বন্ধন আছে মানে সেটা সিগমা বন্ড। প্রত্যেকে বেশি যদি থাকে তাহলে পাই। যেমন আমি তোমাকে এখন
তো জৈব রাসায়নিক পড়াই তাই জন্য উদাহরণে যাচ্ছি না, আমি একটাই তোমাকে দেখাই। ধরো 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 এটা যেটা ছিল, দেখো এটি সিএনএসি দেখেছিলে, এই যে বন্ধনটা এটা সিগমা না পাই? সিগমা। এটা এটাও সিগমা, কোনো পাই। ধরো শুধু ক্লোরিন, আমি তোমাদের বলেছিলাম কোনো পরমাণু একই রকম থাকে না, মানে একলা একলা থাকে না, বন্ধন করে থাকে। ক্লোরিন যখন কাউকে বন্ধন করার জন্য না পায় না, আরেকটা ক্লোরিনকে ধরে তার সাথে বন্ধন করে, কিরকম দেখাই দেখো। না ক্লোরিন ক্লোরিন সি কোথা থেকে আসছে? দেখো ক্লোরিনের বাইরে কয় কটা আছে? 4 5 6 7 কতটা? এদের একটা ক্লোরিন 1 2 3 4 5 6 7 7টা। এবার কথা আছে এর দরকার কটা? একটা। এই নিজেরাও তো পরস্পর বন্ধন করে দিতে পারে, এরও 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল, কি হয়ে গেল? দুটো ক্লোরিন Cl2, বুঝতে পারলে কিরকম মানে বন্ধন হয়? অ্যাকচুয়ালি ক্লোরিন এটা যে তোমাদের লিখে দাও না, ক্লোরিন আর ক্লোরিন জুড়ে গিয়ে এরকম হয়, অ্যাকচুয়ালি জোরে এইভাবে, বুঝতে পারছো, সমযোজী বন্ধন দিয়ে জোরে। আর যেমন আরেকটা বলি, যেটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন জুড়ে দেবে, এটা দেখাতে চাইছিলাম আমি অ্যাকচুয়ালি অক্সিজেন বাইরে কটা কটা? 6টা। 4 5 6 6টা। দুটো দরকার, এই একটা নিয়ে একটা বন্ধন, এই একটা নিয়ে একটা বন্ধন, অক্সিজেন অক্সিজেন। আচ্ছা, একটা সিগমা। এই যে বন্ধনটা তৈরি হলো একটা সিগমা একটা, বুঝতে পেরেছো? কিন্তু ক্লোরিন আর ক্লোরিনের মাঝখানে যেটা হচ্ছিল ওটা শুধু একটাই তৈরি হচ্ছিল, সেটা একটা সিগমা। এটা সিগমা পাই গেল, লোন পেয়ার গেল, ঠিক আছে? আজকে হ্যাঁ ওই H2O এর মধ্যে যেটা হবে ওটা একটা সিগমা একটা পাই। না 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 না, দুটোই সিগমা। আরে H2O যেটা হবে সেটা অক্সিজেন এরকম, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কটা বন্ধন? তাহলে এটা কি হবে? সিগমা। এই অক্সিজেন আর আরে এটার মধ্যে, এই অক্সিজেন আর এর মধ্যে কি আবার সিগমা, সিগমা, দুটোই সিগমা, কোনো পাইনি। বলো কি হচ্ছিল? CO2 টা হ্যাঁ CO2 টা, কোন ইচ্ছে বলে ডাবল লাইন করছে CO2 এরকম ছিল তো, এই C আর এই ওর মাঝে কি দুটো বল? তা দুটো ইচ্ছে বলে ওটা দুটো লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা সিগমা একটা পাই, এরখানে ওইখানে একটা সিগমা একটা পাই, টোটালটা দেখতে গেলে এর মধ্যে দুটো সিগমা আর দুটো পাই। এর যেমন টোটালটার মধ্যে গেলে শুধু দুটো সিগমা, বুঝতে পারছো? এর দুটোর মধ্যে গেলে একটা সিগমা একটা পাই, আর এই মিথেনের ক্ষেত্রে 4টে সিগমা, ঠিক আছে? যদি কিছু বুঝতে না পারো ভিডিওগুলো আবার একবার বারবার দেখো, বুঝতে পারছো। আহামরি কোনো রকেট সায়েন্স নয়। পুরোটা বুঝতে পারলাম না, সেখানে সিগমা। কি বলাচ্ছে? ওই সিগমা গোলানো উচিত না, বলো কোথায় বলাচ্ছে? ক্লিয়ার করো, পুরো ক্লিয়ার করো। সিগমা এটা ফাইন্ড করতে হবে। হ্যাঁ কি বুঝতে পারছো আমাকে বলো, কোথাও কিছু তো প্রবলেম হচ্ছে আমাকে সেটা বলো। ওই H3 টা হ্যাঁ এনএসসি টা হচ্ছে কি হচ্ছে? ওটা সিগমা বন্ধ সব দিকে। হ্যাঁ এই সেটা সিগমা বানাবে, একটা করে নিচ্ছে বলে। হ্যাঁ এই তো সিগমা এইটা সিগমা সিগমা, তিনটে সিগমা, কোনো পাই নেই। পাই কখন তৈরি হবে? যদি এ আর এর মাঝে যদি একটা বন্ধন হয় দুটো থাকে, তখন একটা সিগমা একটা পাই হয়ে যাবে। দুটো করে নেয় তখন হ্যাঁ, আর যদি তিনটে করে নেয় তাহলে একটা সিগমা দুটো পাই, মানে বাদ বাকি একটা সিগমা ছাড়া বাদ বাকি যেগুলো সেগুলো সব পাই। প্রথমটা যেটা তৈরি হবে সেটা সিগমা, তারপরে গুলো যা তৈরি হবে সব পাই, বুঝতে পারলে? ঠিক আছে, আগের ক্লাসে বন্ড অ্যাঙ্গেল হবে, বন্ধনের মাঝখানে যে কোণ আর কি ওটা হবে। তোমরা এক কাজ করো, তোমাদের যদি কিছু অসুবিধা এখনো হয়ে থাকে, ধরো মানে হচ্ছে যে এই সংক্রান্ত আজকে তো যখন বুঝলাম, কিন্তু কিছু কিছু জায়গায় ধরো যেমন ধরো পরমাণু ক্রমাঙ্ক, সোডিয়ামের 11, অ্যালুমিনিয়ামের 13, এগুলো তো প্রবলেম হচ্ছিল। আগের ক্লাসগুলো একবার দেখো, আগের ক্লাসগুলো দেখে আর বারবার রিপিট করো। এখন মাঝখানে ফান্ডামেন্টাল রাইট পড়েছি, অনেকগুলো ক্লাস গেছে ভিডিও, তার আগে শেষ করেছিলাম আমি ওই কেমিস্ট্রি, তো ওই ক্লাসগুলো একবার দেখো। যদি না পাও গ্রুপে লিখে দাও যে আমার এই ক্লাসগুলো দরকার। পড়ছো তোমরা সিরিয়াসলি, তাহলে একবার জিজ্ঞেস করে এখানে বলে দেবে, কেউ না কেউ এই লিঙ্কগুলো দিয়ে দেবে।